সংস্কার নিয়ে আপনারা এত কথা বলতেছেন, নারী সংস্কার নিয়ে আপনাদের কথা বলতে অসুবিধাটা কোথায়? এমন একটা বল মারছে যেখানে ৩ দরকার ৪ মেরে দিয়েছে, জিতাইছে সে, ওটাই জাজমেন্ট। সাউন্ড বক্সের কারণে শোনা যাচ্ছিল না। ২৭০ জন যখন দাঁড়ায় যায় আর আমরা এইদিকে ৭০ জন বসে কি চোখেও দেখছিলাম না? আপনার আন্দোলন নামে ঠুকুর ঠুকুর করে আরো ১০০ রান করতেন, সরকারের পতন হইতো না। ১৫ বছর ধরে বিএনপির নেতৃত্বে যে বিশাল আন্দোলনটা হয়েছে তার পরিণতিতেই তো একটা সময় কোটা বিরোধী রাস্তার বক্তব্য সংসদে যেতে পারে না। তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে বাবারা তোমরা পড়তে যাও। উগ্রবাদী বলছে, কিন্তু জামাতকে তো বলে না, জামাতকে উগ্রবাদী। সেটাই বলতেছি আমি। ওখানে আজ থেকে প্রায় ১.৫ মাস আগে বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন ও গণভোট হয় একই দিনে। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে সংসদে যান নির্বাচিত সংসদ সদস্যরা। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু বিপত্তি বাধে সনদ ও গণভোটের ভবিষ্যৎ নিয়ে। বিরোধী দল বরাবরের মতো অভিযোগ করছে সরকার গণভোট এবং সনদ বাস্তবায়নে টালবাহানা করছে। এছাড়া রাজনীতির নানা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে গণভোট বিতর্কের শেষ কোথায়। এই বিষয়ে আলোচনা করতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, এবং আমাদের সঙ্গে আরও আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রেজনা করিম স্নিগ্ধা, এবং আমাদের সঙ্গে আলোচনায় এগিয়ে নিতে আরও উপস্থিত আছেন সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজিজ। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। শুরুতেই মাহবুব আজিজ ভাই, আপনাকে দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। এই যে গণভোটের বিতর্ক উঠছে, গণভোট নিয়ে উত্তপ্ত হচ্ছে সংসদ, আসলে এই বিতর্কের শেষ কোথায়? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, যে গণভোট নিয়ে বিতর্ক ওঠারই কথা, কারণ এটা তো আর সংসদের ৫টি অধিবেশন হয়েছে, এই ৫টি অধিবেশনেই যে বিতর্ক তা নয়। এটা কিন্তু যখন শুরু হয়েছে এই কথাবার্তা, সংস্কার কমিশনের আলোচনা আমরা ৯ মাস ধরে আমরা দেখেছি। সেখানে শুরুতেই তো জাতীয় ঐক্যমত্য কমিশন যে গঠিত হলো, আপনাদের মনে পড়বে যে ৩৩টি দলের অংশগ্রহণে বলা হলো জাতীয় ঐক্যমত্য কমিশন। তো ৫৪টি নিবন্ধিত দল, ৩৩টি দলে কী করে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়, সেটা ছিল প্রথম প্রশ্ন। বাকিদের কি হবে, এবং তারা যা সিদ্ধান্ত জানাবেন সেটাই পুরো জাতিকে কি প্রতিনিধিত্ব করে কিনা। তারপর অনেক দলের সেকেন্ড পার্সনও কিন্তু আমরা জানি না, এমন দল নিয়েও কিন্তু নাম সর্বস্ব দল। তারপরে জাতীয় পার্টির প্রশ্নে যেটা হলো, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেন কিন্তু সংস্কার আলোচনায় কিন্তু তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হলো না। এই ধরনের অনেক জোড়াতালির ব্যাপার ছিল। আওয়ামী লীগের অংশগ্রহণের প্রশ্নে সরকারের সুনির্দিষ্ট কোনো অবস্থান ছিল না, বরং সরকারের একটি চেষ্টা ছিল যে কোনোভাবে হোক আওয়ামী লীগকে অনুপস্থিত করে, অপ্রাসঙ্গিক করে কি করে একটা নির্বাচন তড়িঘড়ি করে করা যায়। তো সেটা আমরা দেখেছি। এবং তারপর যেটা হয়েছে, গণভোট নিয়ে যে আলোচনাটা শুরু হলো, 4টি প্রশ্ন দেওয়া হলো। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি 1টি বা 2টির সঙ্গে আমার সহমত ছিল না। তো আমি যখন ভোট দিতে যাব আমি কি করব? আমি তো কোনো কিছুতে হ্যাঁও দিতে চাই, নাও দিতে চাই। এরকম আমার মতো ভোটার অনেকেই পড়েছিলেন, একটি আতান্তরে পড়েছিলেন। আর গতকাল আপনি আলোচনায় দেখবেন সালাউদ্দিন সাহেব পরিষ্কার করে বলেছেন জাতির সঙ্গে প্রতারণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই সনদের নামে। কি কারণে প্রতারণা করেছে? কারণ যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল বিএনপি 11টি, সেগুলো ছাড়া তারা জুলাই সনদ প্রস্তাব আকারে দিয়েছে। তাহলে নোট অফ ডিসেন্টগুলো থাকলো না কেন? এবং সেগুলো যদি নোট অফ ডিসেন্ট তারা না রাখে, সেটা তারা পরিষ্কার করবে না কেন? সংসদে যেটি দেখালেন সালাউদ্দিন সাহেব, যে কতগুলো মানে একদম এভাবে তিনি দেখিয়েছেন যে এই নোট অফ ডিসেন্ট নাই, মানে পাতাগুলো নাই। এইভাবে যদি জাতির সাথে প্রতারণা করা হয়, এটা কি শুধুমাত্র খালি নাই তাদের ইচ্ছা হয়েছে বলে তারা ফেলে দিয়েছে? ব্যাপারটা কিন্তু তা নয়। এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, যে আপনি পরিকল্পনা করছেন যে বড় রাজনৈতিক দলগুলো, যেটা আমরা 111-এর সময়ও দেখেছি যে -2 ফর্মুলা, অর্থাৎ বড় রাজনৈতিক দলকে হাত পা বেঁধে শেকল দিয়ে বেঁধে ফেলা হবে এবং তাদেরকে কাউকে অপ্রাসঙ্গিক করে ফেলা হবে, অপ্রয়োজনীয় করে অনুপস্থিত করে ফেলা হবে, এবং সেখানে একটি সাম্প্রদায়িক শক্তিকে সামনে নিয়ে আসা হবে। এইটাই অভিসন্ধি ছিল। নাহলে আপনি দেখুন যে 3 নম্বর, যেই 4টি প্রশ্নের 2 বা 3 নম্বরে আছে আনুপাতিক হারে উচ্চকক্ষ নিম্নকক্ষ, ভোটের আনুপাতিক হারে, অর্থাৎ যে যত % ভোট পাবে সেইভাবে উচ্চকক্ষ নিম্নকক্ষে তাদের আসন বন্টন হবে। এটা কিন্তু বিএনপি মানেনি, কারণ তারা যখন, তাদের তো একটা আত্মবিশ্বাস ছিল যে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীর অনুপস্থিতিতে তারা তো 2/3 পেতে পারে, তাহলে কেন তারা উচ্চকক্ষে ভাগাভাগি করবে? এবং উচ্চকক্ষের অনুমতি ছাড়া সকল আইনই তো বন্ধ হয়ে যাবে। তা সেক্ষেত্রে মূল ক্ষমতাটা কার কাছে চলে যাচ্ছে? মূল ক্ষমতাটা চলে যাচ্ছে বিরোধীদের হাতে।
তো এই যে শুভঙ্করের ফাঁকিগুলো অন্তর্বর্তীকালী সরকার চেষ্টা করলো এই ফাঁকির মাধ্যমে আগামী রাজনীতিকে নিয়ন্ত্রণ করবার জন্য, সেই ক্ষেত্রেই তো তারা বিতর্কের বিষ বৃক্ষটা পুঁতে রেখেছিল। ধন্যবাদ আপনাকে। সেই পুঁতে রাখা বিষ বৃক্ষ এখন সামনে এসেছে। জি ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে আরেকবার। ডক্টর রেজনা করিম স্নিগ্ধা, আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে শুভঙ্করের ফাঁকে এবং বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জুলাই সনদ একটি অন্তহীন প্রতারণা। মানে এই অন্তহীন প্রতারণা আসলে কেন করলো অন্তর্বর্তী সরকার এবং কে উদ্দেশ্য করলো? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমার পাশে দুজন বিজ্ঞ আলোচক আবু হেনা রাজ্জাক এবং মাহবুব আজিজ, তাদেরকে শুভেচ্ছা। আমার একটা প্রশ্ন আছে। সালাউদ্দিন সাহেব এই কথাটা বললেন, একটু আগে বললেন না কেন? মানে প্রতারণাটা যদি অন্তহীন হয় তাহলে প্রতারণার কথাটা তো আরও আগে বলা উচিত ছিল, আমি এটা পার্সোনালি মনে করি। তার কারণ দেখেন, আপনাদের টক শোতে আমরা যারা আসি, আমরা কিন্তু একেবারে যখন এই সনদ নিয়ে যখন আলাপটা হয়েছে একদম লাগাতার আমরা কিন্তু এর সমালোচনা করেছি। বিভিন্ন জায়গা থেকে আমরা বলেছি যে সনদটি রাজনৈতিক দলের লোকজন ওখানে যেয়ে বসে করেছে, তাই না? আমরা তো 4টিতে ভোট দিয়েছি। আমি যতদূর জানি যে ওই সনদে তো আরও 84টি ধাপ আছে মাহবুব আজিজ ভাই। এখন ওই 84টা ধাপের বিষয়ে যে আমরা বাংলাদেশের মানুষ একমত, সেটি কি করে আমরা নিশ্চিত হব? সে 4টি ভোটের উপরে আপনাকে 4টি ভোট তো আপনি দিয়েছেন এই কারণে যে রাজনৈতিক দলগুলো হয়তোবা সেই জায়গায় নেই, ওটা 4টি ভোট দিয়েছেন, কিন্তু যে 84টি যে দিলেন সেই 84টির বিষয়ে যে আমি একমত বা আমার আর 10টা সাধারণ মানুষ আমরা জানি, এটা আপনি কি করে নিশ্চিত হলেন? এটা একটা প্রশ্ন না? মানে সাধারণ মানুষের তো এটা জানার রাইট আছে। আপনি যেহেতু এটাকে গণভোটের সাথে সম্পৃক্ত করছেন, একটা হয় আপনি সরাসরি আলাদা করে জুলাই সনদ করেছেন, সেটা তার মতো যাবে। আপনি এটাকে গণভোটে আনলেন কেন? এটা আমি প্রথমেই বলেছিলাম যে গণভোটে যদি আপনি আনবেনই তাহলে তো ওই 84টাও আনতে হবে আপনাকে, তাহলে তো আপনি শুধু 4টা আনবেন না। এটা হচ্ছে আমার প্রথম কথা। আপনি তাহলে এটা আনলেন কেন? এখানেই তো একটা, এই কথাটা আমি আগেও বলেছি, আমি আবারও বলছি। আমি বলেছিলাম যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, দেখেন এই যে এতগুলো ঘটনা ঘটছে গণভোটকে কেন্দ্র করে, গণভোটে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, নোট অফ ডিসেন্ট ইত্যাদি ইত্যাদি। এখন এই কথা তো একেবারেই সত্য। আপনি দেখেন, আপনি একদিকে এই সংবিধানের আওতায় নিয়েছেন, শপথ নিয়েছেন, আবার আপনি এই সংবিধানের আওতায় আপনি করবেন, কি জানি বলে, এটা সংশোধনও করবেন। আবার এই সংবিধানের নিয়ম অনুযায়ী আপনি যে ভোট দেন, হিসাব করলে তো কোনোটাই কোনো অস্তিত্ব নাই। আপনি তো একটা জিনিসের আওতায় শপথ গ্রহণ করে আবার সেটাকে ডিজন করতে পারেন না, তাহলে তো আপনার পুরো সংসদ ডিজন হয়ে যাবে, পুরো সংসদই তো তখন ডিজন হয়ে যাবে। না, আপনার কথা হচ্ছে যে এই যে দেখেন, এটা আমার এরিয়া না, এটা এখানে লার্নেড পার্সন আছেন, এটা তাদের এরিয়া, কিন্তু আমি দূর থেকে যেটা বুঝি যে সাংবিধানিক একটা শূন্যতা তো ছিলই। সেই সাংবিধানিক শূন্যতা অনুযায়ী 90 দিনের মধ্যে আপনার ইলেকশন দেওয়ার কথা ছিল, আপনি তো সেগুলো দেন নাই। আপনি সবকিছু কিন্তু ওখানেই একটা গুবলেট পাকিয়ে রেখেছেন। পরবর্তীতে আরো 90 দিন সময় নেওয়া যেতে পারতো, সেটাও কিন্তু এরপরে কিন্তু আপনি একটা ইলেকশন করেছেন, যে ইলেকশনটা সামহাউ হয়েছে। প্রশ্ন তুললে কিন্তু ওটাও হয়, তাহলে কিন্তু পুরো ইন্টারিম গভর্নমেন্টের যে পুরো জায়গাটা, সেখানেও কিন্তু একটা ঝামেলা ঘাপলা তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এটা যারা বিজ্ঞ তারা বলতে পারবেন, কিন্তু আমার বাইরে থেকে লেম্যান হিসেবে যতটুকু আমার বোঝাবুঝি, যে ওখানেই তো আপনি একটা সংকট করে রেখেছেন। তারপরে এখন এই সংবিধানের আন্ডারে আপনি নিচ্ছেন, শপথ নিচ্ছেন, নিয়ে আবার এই সংবিধানকে ছুঁড়ে ফেলছেন, তাহলে তো পুরো সংসদই আপনার আর টিকছে না, ধোপে টিকছে না। আর একটা ছোট কথা আমি শুধু বলবো, দেখেন গণভোটের বিষয় নিয়ে ব্রেক্সিট যে রেফারেন্ডাম ইউরোপের আপনার ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি থাকবে না, এটা খুব আলোচিত কিন্তু একটা রেফারেন্ডাম। যে আপনার যখন ইউনাইটেড কিংডম ছিল, ইউনাইটেড কিংডমের মধ্যে বাকি রাষ্ট্রগুলো কিংডমে থাকবে কি থাকবে না, এবং তখন কিন্তু আয়ারল্যান্ড এবং অনেক রাষ্ট্র কিন্তু তারা চায়নি। তো এইটি কিন্তু গণভোটে দেওয়া হয়েছিল, এই রেফারেন্ডামটি, এবং এটি যখন অ্যাপ্লিকেবল করা হলো, স্টিল নাও আয়ারল্যান্ড এবং আরেকটি রাষ্ট্র তারা মনে করে এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল। কারণ এটা আমি ওই কনটেক্সটে বলছি, কারণ এই বিষয়গুলো যখন দেওয়া হয় তখন অনেক বেশি আবেগ, জাতীয়তাবাদ, এই বিষয়গুলো কাজ করে ইনস্টেড অফ যুক্তি, যেটা লজিক্যাল কি ইললজিক্যাল। ধন্যবাদ আপনাকে। জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে আপনার কাছে একটু আসতে চাই। ডক্টর রেজনা করিম স্নিগ্ধা যেটা বললেন যে জুলাই সনদ যদি অন্তহীন প্রতারণা হয় তাহলে সেটি আগে কেন বললেন না? ধন্যবাদ আপনাকে এবং দুজন আমার প্রিয় সহালোচক এবং কালের কণ্ঠের দর্শক শ্রোতা সবাই।
না, রেজওয়ানা তো যথার্থই বলছেন, এই কথাটা তো অস্বীকার করার কিছু নাই। কারণ আপনি যখন এই জুলাই সংস্কার নিয়ে আলোচনা হয়, বিভিন্ন বিষয় হয়, তারপরে ফাইনালি যখন গণভোটটা গেল কেন, গণভোটের প্রস্তাবকও কিন্তু বিএনপির পক্ষ থেকে। আর গণভোটে যাইতে হইল কেন, যেহেতু নোট অফ ডিসেন্ট দিছে। নোট অফ ডিসেন্ট থাকার কারণেই গণভোটে যাইতে হয়েছে। নোট অফ ডিসেন্ট না থাকলে তো সলভ হয়েই যেত। তো এখন আপনি গণভোটে যাওয়ার পর আপনি যখন আজকে বলতেছেন যে এটা প্রতারণা করা হয়েছে, তাই সেই প্রতারণা কি আপনি সংসদে আসার পরে বুঝলেন, তার আগে বুঝলেন না? এগুলো তো রাষ্ট্র, এটা তো একটা ক্লাব সমিতি না যে যে কোনোভাবে চালাইলাম। সেই হিসাবে তার উত্থাপনটা যৌক্তিক। আগে করা যেত, এখন আগে করা যেত না বলে যে এখন করা যাবে না তাও না, কিন্তু প্রশ্ন ওখানে নয়। প্রশ্ন হচ্ছে এখন আমরা এখানে যেখানে এসে ঠেকলাম সেখানে বলাই হচ্ছেই রাষ্ট্রপতির আদেশগুলো দেওয়ার এখতিয়ার নাই। এই কথাটাই মেইন আসছে। সে যদি আদেশটা যদি অবৈধ হয়, আদেশটা যদি এখতিয়ার বহির্ভূত হয়, এইটা নিয়ে কথা চলছে মেইনলি। কারণ আপনি গণভোট হয়ে গেছে ইতিমধ্যে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব পার্লামেন্টের ডেপুটি লিডারই বলবো আমি, যেহেতু উনি সব কিছুর বক্তব্য দেন, তো সে কিন্তু অলরেডি বলছেন যে গণভোটের জন্য এই যে আদেশটা হয়েছে তার আলোকে যে গণভোটটা হয়েছে, গণভোট হয়ে যাওয়ার পর ওই আদেশটা অকার্যকর হয়ে গেছে। এটা কারেক্ট, কারণ ওইটা করাই হয়েছিল শুধু গণভোটটার জন্যে। তো গণভোট হয়ে গেলে তার ওই আইনটা লাগে না, ওটাকে অকার্যকর, পাস করুক, ফেল করুক, অ্যাপ্রুভ করুক না, কিচ্ছু আসে যায় না। কিন্তু বলা হচ্ছে যে এই আদেশটা দেওয়ার ইখতিয়ার তার নাই। যেমন আমি ব্যক্তিগতভাবে সালাউদ্দিন সাহেবের অত্যন্ত চৌকস একজন ব্যক্তি মনে করি, এবং আমি তার পারফরমেন্স দেখতেছি, তার ফিটনেস দেখতেছি, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখতেছি, তার কোয়ালিফিকেশন যদি আপনি ধরেন, উনি বিসিএস ক্যাডারের অফিসার ছিলেন, উনি লতে লেখাপড়া করেছেন, উনি কয়েকবার সংসদ সদস্য ছিলেন, উনি ডেপুটি মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন, সব কিছু মিলে, এবং বিএনপির কিন্তু স্ট্যান্ডিং কমিটি একজন মেম্বার, এবং চৌকস। এবং পার্লামেন্ট যেভাবে উনি ফেস করতেছেন তাতে আমি মনে করি ওনাকে বসানো উচিত আমাদের প্রধানমন্ত্রীর পাশে। কেন সেটা বলছি, হয়তো একটা ব্যত্যয় হতে পারে, কিন্তু পাশে বসাইতে বলি এই কারণে যেহেতু পার্লামেন্ট অনেক প্রম্পট সিদ্ধান্ত নিতে হয়। তো ওনার মাঝখানে দুইজন বসার পর উনি বসছেন, যেন টোটাল পারফরমেন্সটা তাকে দেখি। আমার কাছে মনে হয়, আমার এটা অনুরোধ থাকবে যে আমরা অনেক দেশের স্বার্থে যদি পাশাপাশি দুইজন বসে, তাতে যদি প্রম্পট সিদ্ধান্ত নিতে ভালো হয় তাহলে সেটা করা উচিত। এটা গেল একটা অন্য অ্যাসপেক্ট। এইবার আসেন এই জুলাই সনদ, এই যে কি এটার নামটা হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025। এই আদেশটা নাকি দেওয়ার কোনো এখতিয়ার রাষ্ট্রপতির নাই, সংবিধান কভার করে না। এটা সংসদে প্রচুর আলোচনা হইতেছে। আমি সিম্পলি একটা বলবো যে এই আদেশটা যে রাষ্ট্রপতি দিছে, রাষ্ট্রপতির আদেশ আইন সেটা সংবিধানের 152(2)-তে আছে, এই জায়গাটায় আছে। যদি বলেন আমি একটু পড়ে শোনাই, এটা দরকার আছে, কারণ আমি মনে করি যে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল বলা হয়েছে আদেশটা আইন কিনা। আমি সেই জায়গাটায় যাচ্ছি। আপনি সংবিধানের 152-তে যদি আসেন, এই যে সংবিধানের 152(1)-এ সংজ্ঞা দেওয়া আছে কোনটার অর্থ কি। সেখানে বলা আছে আইন। আইন অর্থ কি? আইন অর্থ কোনো আইন, আইন অর্থ কোনো আইন, 1 নম্বর। তারপরে বলা হচ্ছে অধ্যাদেশ, তারপরে বলা হচ্ছে আদেশ, তারপরে বিধি, প্রবিধান, উপ আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশের আইনের ক্ষমতাসম্পন্ন যে কোনো প্রথা বা রীতি, এগুলো হলো আইন। তাহলে রাষ্ট্রপতির আদেশ সেই হিসাবে আইন। এখন এর উপর অনেক ডিসিশনও আছে, আমি সেটা জানি না, লম্বা সময় যাবে। আমি সংবিধান দিয়ে শুধু দেখালাম যে আইন, আমি বলছি 152-তে বলা আছে এটা। এখন আসেন তারপরে, এখন এখানে কথা আছে যে এটা আইন যে হয়েছে, আইনের উপরে কিছু লেখে না, এটা কোন কি বলে আইন হইল বলছে। যেমন অধ্যাদেশ, প্রশ্ন তাহলে ওঠে যে অধ্যাদেশ যদি দেয়, রাষ্ট্রপতি যখন অধ্যাদেশ দেয় তখন সংবিধানের 93 অনুযায়ী অধ্যাদেশ দেয়, এবং উপরে লেখা থাকে 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ দেওয়া হইল। এখন আদেশটা কেন দিলেন উনি, সেটা উনি ব্যাখ্যা দিছেন এখানে। যদি ব্যাখ্যা না দিতেন তাহলে কথা ছিল। দেখেন আপনি, আমি সংক্ষেপে পড়ি। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 কি বলছেন? প্রেক্ষাপট আছে তো, বলতে হইব তো আমি কেন আদেশটা দিলাম। যেহেতু সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশের 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সুফল গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়েছে। অর্থাৎ জনগণের যে সার্বভৌম, সেটা তারা একটা অভিপ্রায় ঘটিয়েছে আন্দোলন করে, যেহেতু বলতেছে। তারপরে বলতে যেহেতু উক্ত অভ্যুত্থানের ফলে 5ই আগস্ট 2024 তারিখে তৎকালীন ফ্যাসিবাদ সরকারের পতন ঘটে।
6 আগস্ট 2024 তারিখে জাতীয় সংসদ ভাঙিয়ে দেওয়া হয় এবং 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যাহা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কার্যকরিতে স্বীকৃতি লাভ করিয়াছে। আবার বলতেছে, যেহেতু রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ব ও ফেসিবাদ শাসনের পুনরাবৃত্তি রোধ করিবার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করার পরিকল্পনা করিয়াছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে তাদের কোনো প্রবলেম নেই, না, এটার প্রক্রিয়া নিয়ে হচ্ছে না তাদের বলছি, তাহলে আইনি প্রক্রিয়া বলতে কি? এখানে সংবিধান, এখানে প্রেক্ষাপটটা বলে দিছেন, যেহেতু করে সবশেষে আসলো, সেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করলেন। তাহলে প্রেক্ষাপট বলে দিছেন, আমি কেন করলাম আদেশ। এখন আসেন, এই আদেশের বদৌলতে এখানে বলা হয়েছে, এই আদেশটার মধ্য থেকেই বলা হয়েছে কতগুলা জিনিস, যেমন ধরেন জুলাই জাতীয় সনদ, গণভোট, জুলাই গণ অভ্যুত্থান, এটা কি আমার সংবিধানের সংজ্ঞায় আছে? নাই। এই কারণে এই আদেশটা করতে হয়েছে। এই আদেশের ভিতরে আরও একটা জিনিস বলছে, দেখেন এখানে এই আদেশটার ভিতরে বলছে সংসদ নির্বাচন বলতে কি বোঝায়। এই আদেশটার ভিতরে বলছে সংসদ নির্বাচন অর্থ হইল এই আদেশ জারির অব্যবহতি পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। অর্থাৎ এই আদেশটা জারি হওয়ার পর যে সংসদ নির্বাচনটা হবে সেটার কথা বলা হয়েছে। এখন আসেন, আমরা কল্পনা করি, যেহেতু বলতেছে এই আদেশটা সঠিক নয়, এই আদেশটা আপনি কল্পনা করেন এই আদেশটা নাই, বাদ দিয়ে দেন, এই আদেশটা আমরা বাদ দিয়ে দিলাম। ধরেন এই আদেশ নাই, একদম নাই, রাষ্ট্রপতি আদেশ দেয় নাই, নির্বাচনটা তো হয়েছে। জি, হ্যাঁ, নির্বাচন হয়েছে কবে? 2026 ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি। আচ্ছা, নির্বাচনটা হওয়ার কথা কবে? 8 আগস্ট 2024 সংসদ ভেঙে গেছে, তার পরবর্তী 90 দিনের মধ্যে যদি হয় তাহলে 7 নভেম্বর 2024 মধ্যে 180 দিনের মধ্যে, 180 দিনের যাওয়ার কোনো কারণ নাই। যদি সে কারণ হয়, সেই কারণ হয় নাই, তা আপনি যে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা সংবিধান মোতাবেক, এই আদেশ কিন্তু নাই। সংবিধান মোতাবেক যদি আসেন, আপনি 7 নভেম্বর 2024 মধ্যে নির্বাচন তো হয় নাই, তাহলে কি নির্বাচন বৈধ? এই নির্বাচন কি সংবিধান মোতাবেক হয়েছে? আপনি তো একটা জায়গায় থাকবেন, হয় এই আদেশে থাকবেন, নয় সংবিধানে থাকবেন। আপনি দেখাইতে হবে আপনি আদেশ নাই, আপনি কল্পনা করেন, এটা তো অবৈধ। এই আদেশ তো রাষ্ট্রপতি দিতে পারে না, সংসদে বলা হচ্ছে, এবং এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন এটা দিতে পারেন না। আমি কল্পনা করলাম একজন সংসদ সদস্যের একটি বক্তব্য আমি শেষ করিনি, এটা দেয় নাই, এই আদেশ নাই, বাংলাদেশ এই আদেশটা নাই। আপনি নির্বাচনটা কিভাবে করলেন তাইলে? কোন সংবিধানে করছেন? তাহলে নির্বাচন নিয়ে কি প্রশ্ন উঠতে পারে? ডেফিনেটলি আপনি নির্বাচন তো তাহলে সংবিধানের বাইরে, অবৈধ। আপনি তো একটা মোতাবেক থাকতে হবে। আমি তো এখানে সংবিধান দিয়ে দেখাচ্ছি 123 অনুচ্ছেদ মোতাবেক নির্বাচনের 90 দিনের মধ্যে হতে হবে, এবং এই আদেশ নাই। এগুলো আপনাকে বাস্তবতায় আসতে হবে। আবার আরেকটা কথা বলছেন উনি সংসদে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, খেয়াল করে দেখবেন, রাষ্ট্রপতিকে প্রশ্ন করছেন নাকি উনি, ফোন করছিলেন এই অধ্যাদেশের, এই আদেশে স্বাক্ষর হওয়ার পর। আপনি শুনছেন সেটা? স্বরাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে টেলিফোন করছিল যে আপনি যে স্বাক্ষর করেছেন এই আদেশে, এটা তো আপনি দিতে পারেন না, আপনি কি স্বাক্ষর করেছেন কিনা? হ্যাঁ, আমি দিতে পারি না, কিন্তু আমাকে দিয়ে পারাচ্ছে। যে এমন কথা তিনি বলেছেন। আচ্ছা, এই যে আমাকে দিয়ে পারাচ্ছে মানে কি? কথাটা ভালো করে লক্ষ্য করেন আপনি। এটা রাষ্ট্র, আমি বারবার বলি এটা রাষ্ট্র। উনি রাষ্ট্রপতি বলছেন আমি পারি না, কিন্তু আমাকে দিয়ে পারাচ্ছে। তার মানে কি? কেউ তাকে স্বাক্ষর করতে বলছেন, নয় জোর করছেন, নয় বাধ্য করছেন, কোনো একটা প্রক্রিয়ায় যেই করে থাকেন, যেভাবেই করে থাকেন, এটা তো ক্রিমিনাল অফেন্স। রাষ্ট্রপতিকে যদি কেউ এটা করে থাকে সেটা তো স্বাভাবিক ঘটনা না, এটা ক্রিমিনাল অফেন্স, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এই বিষয়ে কোনো তদন্ত করছেন কি? আমি আসবো, আমি আরেকটা মিনিট শেষ করে দিই, কারণ এটা পরে এটার রেস্টটা। এরপরে আসেন, রাষ্ট্রপতি কিন্তু একটা ওত নেয় যে আমি সমস্ত রাগ অনুরাগের বশবর্তী হয়ে আমি কিছু করব না। তাহলে আপনি সংবিধান ভায়োলেট করছেন, আপনি সংবিধান রক্ষা করার, আপনি সংবিধানের বাইরে যদি আদেশ দিয়ে থাকেন, কার ভয় দিচ্ছেন? আপনি তো সংবিধান রক্ষক, আপনি সংবিধানের বাইরে যেতে পারবেন না, এবং আপনি রাগ অনুরাগের বিষয় বশবর্তী হয়ে কিছু করতে পারবেন না। আপনি তাহলে রাষ্ট্রপতি এটা কি একটা অফেন্স করেন নাই? সংবিধান যদি ভায়োলেট করে থাকেন, এগুলা সুরাহা কি? এই প্রশ্ন আমি রাখলাম। জি, ধন্যবাদ জনাব মাহবুব আজিজ। একটু আসতে চাই, এগুলোর আসলে সুরাহা কি এমন প্রশ্ন রেখেছেন আবু হেনা রাজ্জাকী, আপনি এই প্রশ্নের উত্তরে কি বলবেন? জি, এগুলো সুরাহা হচ্ছে আসলে রাজ্জাকী ভাইয়ের কথার মধ্যেই আছে। উনি বলছেন বাস্তবতায় আসতে হবে। বাস্তবতা যদি আমরা খুঁজতে যাই তাহলে তো কেঁচো খুঁড়তে সাপ একটা বাংলা কথা আছে না? কোন বাস্তবতার কথা বলছে আজিজ ভাই?
আমি বলি না না, আমি যে বাস্তবতা হ্যাঁ, আসতে হবে আপনি যে বলিনি। বলেছেন যে বাস্তবতায় আসতে হবে, একটু আগে কোথায়? বলেছেন। এই রেকর্ডে আছে। বাস্তবতা আমি- আসতে হবে মানে কি? আপনি বলেছেন আপনি বলেছেন হ্যাঁ, বাস্তবতা। সংবিধানের সংবিধান নিয়ে যদি হ্যাঁ, আসেন, সংবিধানের বাস্তবতা। হ্যাঁ। ঠিক আছে, সংবিধান তো হয় নাই, সেটা বলছি। আমি বলছি, শেষ করছি। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোয় না, কেঁচো করতে গিয়ে এখন ডাইনোসর বেরোবে। হ্যাঁ, বেরোচ্ছে কোথায় আমি দেখাচ্ছি। ডিপ স্টেটের কথা বললেন তো সজীব মাহমুদ, তো ডিপ স্টেট যদি বলেন তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে, এই তেলের পিঠাটি কি ওই দুপুরবেলায় গজালো, নাকি যখন গণ অভ্যুত্থান হলো, আন্দোলন হলো, তখনও ডিপ স্টেট ছিল? আমরা তো জানি না। তার মানে এখানে কে কোথায় কলকাঠিটা নাড়ছে? আরেক উপদেষ্টা বলেছেন হাদি হত্যার সঙ্গে ডিপ স্টেট জড়িত। তাহলে আপনারা প্রমাণপত্র উপস্থিত করছেন না কেন? তাহলে যে আন্দোলন আমরা চোখের সামনে দেখেছি তার পেছনে কে বা কারা ছিল? মানে আরো আন্দোলনের আছে, আগেও আমাকে কি বলতে ডিপ দিন স্টেট please। ছিল না? হ্যাঁ, কেন নয়, এই প্রশ্ন আমরা করতেই পারি। যদি ডিপ স্টেট তখন থাকতে পারে, 29 সাল পর্যন্ত রাখতে পারে, তাহলে আন্দোলনের মধ্যে তাদের ভূমিকাটা কি? কারণ যে প্রধান যখন এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়, প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললেন যে স্নাইপার রাইফেল 7.62 আমাদের দেশের পুলিশ ব্যবহার করে না, এই রাইফেল কোথার থেকে এলো, এর কোনো ব্যাখ্যা না দিয়ে এই লোকের চাকরি খেয়ে দিল ওই অন্তর্বর্তী। তার মানে কি? তার মানে এই 7.62 রাইফেল কোত্থেকে এলো? এই ডাইনোসরগুলো কোথায়? কাজেই আজকে যখন আপনি সংবিধান নিয়ে এত কথা বলছেন, এর উদ্দেশ্য কি? যখন 9 বছরের সাথ ছিল, কোন সংবিধানের আওতায় ছিল? আপনি যখন 111 ছিল, কোন সংবিধানের আওতায় ছিল? আপনারা তো দেখি এখন একদম চুল চেরা বিশ্লেষণ করে মাথার চুল সব খুলে ফেলছেন সংবিধান নিয়ে। তো আপনার বিড়াল যে সাদা না কালো এ নিয়ে খুব তর্ক চলছে, কিন্তু বিড়াল ইঁদুর খায় কিনা এটাই তো বিড়ালের প্রধান একটা মারতে পারে বৈশিষ্ট্য। কিনা মারতে সেটা পারে তো কিনা? একটা আপনি প্রশ্ন আছে। সংবিধানে গণতন্ত্র কোথায়, মানবাধিকার কোথায়? আপনার ভেন্টিলেটর নাই দেখে 23 জন শিশু এক রাতে মরে যাচ্ছে, আপনার হামে 41 শিশু মরে যাচ্ছে, সড়কে 300 লোক নিহত হয়ে যাচ্ছে ঈদ যাত্রায় গিয়ে। ওগুলো নিয়ে সংসদে কেউ কোনো কথা বলবেন না। আপনি কথা বলবেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে। ঘটনাটা কি? দেশ থেকে ধর্মনিরপেক্ষতা সরিয়ে দিতে খুব উৎসাহী এই সাম্প্রদায়িক বিরোধী দল, কিন্তু নারী সংস্কার কমিশন নিয়ে তারা একটি কথা বলবে না। সংস্কার নিয়ে আপনারা এত কথা বলতেছেন, নারী সংস্কার নিয়ে আপনাদের কথা বলতে অসুবিধাটা কোথায়? কালকে যে পার্থ সাহেব বলেছে সংবিধান আপনারা ছুড়ে দিতে চান, কারণ 72-এর সংবিধান দেখলে আপনার ওই পরাজয়ের কথা মনে পড়ে। এটাই তো আসলে একদম আদ্য সত্য কথা। কথা। কারণ হচ্ছে যে আপনি এই সমস্ত সংস্কারের কথাগুলো বলছেন, আপনারা বলছেন যে এই প্রেসিডেন্ট এটা করতে পারে কি পারে না, ওটা ভাই একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, এর চেয়ে বড় সত্য কথার কি আছে? এবং গণ অভ্যুত্থান কেন হয়েছে এটা নিয়ে কথা, কারণ গণ অভ্যুত্থানের মূল প্রত্যয়টা হাইজ্যাক করে নিয়ে গেছে এই ডানপন্থী সাম্প্রদায়িক শক্তি, এবং অন্তর্বর্তীকালীন সরকার এটার এই গাড়িটি চালিয়েছে। তারা একটা এমডিকে বসিয়ে দিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে, যে এমডি জানেই না যে টিকা দিতে হবে। তারা ফোকলা করে দিয়েছে দেশের স্বাস্থ্য খাত। এই বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বলতেছেন যে সিরিঞ্জ কেনার পয়সা নাই। তার মানে কি দাঁড়ালো? শ্বেতপত্র তো খুব আমরা দেখলাম যে অর্থনৈতিক শ্বেতপত্র নানান কিছু। এখন যেই কিছু শোনা যাবে আগামী 5 বছর আমরা শুনবো আওয়ামী লীগের অত্যাচারের কারণে লুণ্ঠিত হয়ে গেছে অর্থনীতি, অমুক তমুক। এই যা অর্থনীতি লুণ্ঠিত হয়েছে, আপনাকে এই 18 মাসের অর্থনীতির লুণ্ঠনও আপনার শ্বেতপত্র করতে হবে। সমস্ত খাত ধরে ধরে আপনার শ্বেতপত্র করে আগামীতে আপনাদের বসতে হবে। মূল জায়গাটি হচ্ছে কি, যে যার ফায়দা লোটার জন্য এত আইন কানুন সামনে নিয়ে আসতেছে। আইন আমার আর মামুদের জন্য, আইন অন্যের জন্য নয়। ওই জায়গা থেকেও সরে আসতে হবে। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি জাতীয় পার্টিকে একটা পুতুল বিরোধী দল বানিয়ে তারা দেশ পরিচালনা করছে। এখন কি হচ্ছে? এখন আপনারা যে জাতীয় ঐক্যমত্য, জাতীয় অনেক কথাবার্তা বলছেন, এখানে কি মানুষের মানবাধিকারগুলো সংরক্ষিত আছে? এই যে বিনা মামলায়, বিনা ইয়েতে নানান রকম আইন কানুনের ফেরে যাদেরকে আপনারা হাজতবাস করালো 18 মাস, এই শাহরিয়ার কবিরের দোষটা কি বলুন তো? লেখক শাহরিয়ার কবির একমাত্র এই যে রাজাকারদের বিরুদ্ধে কথা বলা ছাড়া তিনি করেছেনটা কি? এই বয়সে তাকে যেভাবে অত্যাচার করাটা হচ্ছে, এই সাংবাদিক 256 জন সাংবাদিককে যে হত্যা মামলায় বিভিন্ন রকম ভয়ভীতির মাধ্যমে তাদেরকে, অনেকে কারাগারে, অনেকেই বিভিন্নভাবে বনে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন, তাদের দোষটা কি? তারা যদি পেশাদারি অসততা করে থাকে তাদের জন্য আরেক আইন, কিন্তু আপনি কোন আইনে তাদেরকে কারাগারে বা বিভিন্ন জায়গায় রেখে দিয়েছেন? অর্থাৎ
আপনি আওয়ামী লীগকে নিপীড়ন করার জন্য বিভিন্ন রকম কায়দা কানুন বের করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটার ধারাবাহিকতাও এখনো অক্ষুণ্ণ আছে। আমরা বলছি না যে হত্যাকারীকে আপনি ছেড়ে দিন, হত্যাকারীকে আপনি বিচার করুন, কিন্তু সেটা তো এই স্নাইপার রাইফেল সহ অন্যান্য কিছু আপনার ডিপ স্টেট যা কিছু আছে সব কিছুই তো আপনাকে সামনে আনতে হবে। ঘটনা কি হয়েছে, এইখানে গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছিল, 3 বার নির্বাচন হয়নি, রাতের বেলা নির্বাচন হয়েছে, অর্থনীতিকে ফোকলা করা হয়েছে, সবাই জানে। কিন্তু এই 18 মাসে কি হয়েছে, তখন গণতন্ত্র ছিল। এই মব সন্ত্রাসের নামে আইনের যে শাসন হাতে তুলে নেওয়া হয়েছে সেটাকে ছিল, সেটা কি পরিস্থিতি দাঁড়িয়েছিল, এবং সেই জায়গার থেকে একটি মানুষ 2 হাত ভরে বিএনপিকে ভোট দিয়েছে কেন? কারণ নির্বাচনের 15 দিন আগে বিএনপি সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু এই জয় লাভ করবার পর আগামী 5 বছর যদি তারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা না বলে, তারা যদি আবার আগামী 29 সালের নির্বাচনের আগে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, তখন আমরা কি বুঝবো? আপনার মুক্তিযুদ্ধ জাত একটি দেশ, তার যে প্রধান স্তম্ভ ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র, সেই অঙ্গীকারের জায়গায় রাষ্ট্র এই 54 বছরে থাকলো না কেন? আমরা যেই ধর্ম পাই সেটা গিভেন, ইটস নট টেকেন। তো এই গিভেন একটা বিষয় নিয়ে কেন রাষ্ট্র দখলদারিত্ব করে? যেই দেশে 90 থেকে 92% মুসলিম, তার জন্য সুযোগ সুবিধার জন্য আরও কেন আইন প্রণয়ন করতে হবে? এই জায়গায় সাম্প্রদায়িক দলগুলো আসলে কি চায়? আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন, এর ধারাবাহিকতাতে তো এই অন্তর্বর্তী তারা তো প্রায় একটা সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় নিয়ে এসে ফেলেছিল। তারা তো একটা মোটামুটি একটা এমন মাঠ তৈরি করেছে যেখানে প্রধান প্রতিপক্ষের 2 জনের 1 জন অনুপস্থিত। কাজে এই প্রশ্নগুলো কিন্তু আসবে আমাদের সামনে। আপনি আজকে সংবিধান নিয়ে কথা বলছেন, অবশ্যই সংবিধান নিয়ে কথা বলতে হবে, কারণ সংবিধান যখন 80 দশকে 10 বছর রহিত ছিল, তখন যেভাবে এর আগে অনেক সময়ে আগে পরে অনেক সময় সংবিধান রহিত ছিল, কিন্তু 72-এর সংবিধান ধরেই কিন্তু দেশটা চলছে। এবং সেই জায়গায় যতই আপনি রহিত করেন, যতই প্লাস মাইনাস করুন না কেন, জনগণের অভিপ্রায়, আপনি বলছেন জনগণের সার্বভৌম অভিপ্রায় এই হচ্ছে, জনগণের সার্বভৌম অভিপ্রায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পড়ে আসা একজন ভদ্রলোক যার বাংলাদেশে পাসপোর্টই নাই, তিনি খালি অভিপ্রায়টি জানলেন। আমরা সাধারণ মানুষ জনগণের অভিপ্রায় জানি না। আমরা জানি যে পরমত সহিষ্ণুতা, সকল দল মত নির্বিশেষে, এমনকি সাম্প্রদায়িক রাজনীতি যারা করবেন তারাও সমাজে থাকতে পারবেন, তারাও বিধিবদ্ধভাবে রাজনীতি করবেন, যারা এর বিরোধিতা করবেন তারাও বিধিবদ্ধভাবে রাজনীতি করবেন। কিন্তু এই আইনের শাসন কি আমরা দেখতে পাচ্ছি? আমরা তো 1.5 মাস বয়সী সরকারের কাছে সব কিছু প্রত্যাশা করি না, কিন্তু সংসদ যেটা বসছে, এই যে আপনার যা যা কথাবার্তা হচ্ছে, সংবিধানের এত কথাবার্তা কি আসলে? জুলাই সনদ নিয়ে এই যে ভাই যে বললেন, যে বা আপা বললেন যে এই সালাউদ্দিন সাহেব এই প্রতারণার অভিযোগটা আগে না করলে তারা হয়তো ভুলে গেছেন, আগে অবশ্যই করেছেন, পত্রপত্রিকা একটু সার্চ দিলেই পাবেন, এটা তখনই কথা বলা হয়েছে। এবং সাংবাদিকরা লিখেছেন, বাই নেম কলাম আছে যে এটা প্রতারণা হচ্ছে জাতির সাথে, যখন নোট অফ ডিসেন্টগুলো সরকার, এটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু তারপর তারা আন্দোলনের নামেনি কেন? কারণ সরকার চাইছিলই এইসব হজবরল পাকিয়ে কোনোভাবে একটা এমন পরিস্থিতি তৈরি হতে যাতে নির্বাচনটি আরও পিছিয়ে যায়। তারা আরও মহা আনন্দের সঙ্গে তাদের সাবেক ব্যবস্থাপনা সম্পাদকদের সহ, স্বাস্থ্য খাত সহ, আইন খাত সহ, নানান রকম মুক্তিযুদ্ধ খাত সহ, নববর্ষকের মঙ্গল শোভাযাত্রাও তাদের গাত্রদাহ ছিল। পাকিস্তানি শব্দগুলো তাদের বিসিএস থেকে তুলে দিয়েছিল। মাজার ভাঙা, আপনার মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, 32 নম্বর ভাঙা, আপনি দেখুন প্রতিরোধ যুদ্ধ হয়ে গেল। মানে এই সমস্ত অপ্রয়োজনীয় বিতর্কগুলো কারা তুলেছে? কি দরকার ছিল এইসবের? এই অপ্রয়োজনীয় বিতর্কগুলো কি একেবারেই অপ্রাসঙ্গিক এবং কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়া বলে আপনাদের মনে হয়? না, তার পিছনে তারা এক একজন সকলেই বিভিন্ন দেশ বিদেশের ডক্টরেট ডিগ্রিধারী। তারা কোন যোগ্যতায় এবং গণ অভ্যুত্থানের কোন তাদের যে অংশগ্রহণের ফলাফল হিসেবে তারা সরকারে দায়িত্ব পায়? এই যেই ঘটনাটি ঘটেছিল, যেটা বলেছেন আমাদের সংসদে আমরা শুনলাম যে আমরা তো 300 রান করে ফেলেছিলাম, আপনারা পরে 6 বলে 12 রান করেছেন, কথাটা সত্য। কারণ এই 15 বছর ধরে বিএনপির নেতৃত্বে যে বিশাল আন্দোলনটা হয়েছে, তার পরিণতিতেই তো একটা সময় কোটা বিরোধী আন্দোলনে সকল মানুষ দল মত নির্বিশেষে সেখানে যুক্ত হয়। কাজেই
মূল আকাঙ্ক্ষার সাথে আমাদের একমত হতে হবে। সংসদে যেন মানুষের এই দুর্বিষহ পরিস্থিতি, শিশু হত্যা হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, টিকা নাই, মানুষ জ্বালানি তেল পাচ্ছে না। আচ্ছা, টিকার কথা যেহেতু আসলেন, মানে অন্তর্বর্তী সরকারের আমলে তো 41,000-এরও বেশি কোটি টাকা বরাদ্দ ছিল, তাহলে টিকা কেন কেনা হলো না? কারণ তারা তো মুক্তিযুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলেন, তারা তো 32 নাম্বার ভাঙ্গা নিয়ে ব্যস্ত ছিলেন। বুলডোজার তো আর ভাই পকেটে নিয়ে যাওয়া যায় না। তারা তো ব্যস্ত ছিলেন ইতিহাস লেখার কাজে। মুক্তিযুদ্ধে কে ঘোষণা করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছিলেন বাড়ি কেন ভাঙ্গা হচ্ছে, তার মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করুন। উনি মেয়ের খবর নিচ্ছিলেন, কিন্তু উনি খবর নিচ্ছিলেন না দেশটা কিভাবে চলবে। আপনি 18 মাসে একবার শুনেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে বাবারা তোমরা পড়তে যাও, প্রশ্ন করো, জানো এবং জানাও? এই কোনো কিছু না বলে তোমার বাড়ির ভেতরেই ফ্যাসিস্ট আছে, তোমার গ্রামের ভেতরেই ফ্যাসিস্ট আছে, তোমার ঘরের ভিতরে তোমরা যুদ্ধ করো, পরস্পরের বিরুদ্ধে বিরোধ লাগিয়ে দেওয়া ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার করেছেটা কি? তো সেই ক্ষেত্রে একটা ম্যাচিউর দল হিসেবে বিএনপি তখনই যদি এই সমস্ত নিয়ে কথাবার্তা শুরু করতো, তাহলে কিন্তু পরিষ্কার একটা এলোপাতাড়ি অবস্থা তৈরি হতো এবং সরকার তখন এই সুযোগটি পেয়ে বসতো এবং বলতো যে নির্বাচনের পরিস্থিতি নাই। ওই জায়গা থেকে বিএনপি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পরিচয় দিয়ে জনগণের রায় নিয়ে সার্বভৌম সংসদের কি ক্ষমতা সেটাই তারা উপস্থাপন করছে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আরও একবার। ডক্টর রেজিনা করিম স্নিগ্ধা, একটু আসতে চাই আপনার কাছে। সংসদে দাঁড়িয়ে একজন কনিষ্ঠ সংসদ সদস্য তিনি বলেছেন যে তারা আন্দোলন করেছেন বলেই আজকে তারা প্রধানমন্ত্রী হয়েছেন, মানে বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন যে তারা প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আবার গতকালকে আমরা দেখেছি যে বিএনপির একজন সাংসদ তিনি বলেছেন যে 6 বলে আপনারা 12 রান করেছেন, তার আগের 300 রান তারা করেছেন। মানে এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, না, প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমি তো এই যে তরুণদের, এটা তো আপনি হঠাৎ করে দেখবেন না, আপনি যে কনিষ্ঠতম বলেছেন, ওখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছিল। আপনি যে বললেন 300 রানে 12 রান, মানে আন্দালিব পার্থর যে বক্তব্য, তিনি কিন্তু আরেকটা কথা বলেছিলেন যে আপনারা জেনারেশন জি থেকে জামাতে জি হয়ে যান না, জেনারেশন জামাত হয়ে যান না। এটাও কিন্তু উনি বলেছিলেন। এক্স্যাক্টলি এখানে একটা সংকট তৈরি হয়েছে কিন্তু। কারণ কি, আপনি এমন একটা বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, বা গিয়েছি, সেই বাস্তবতাটা কিন্তু আমাদেরকে রিফ্লেক্ট করছে এখন সংসদে কিন্তু এরকম হচ্ছে না যে আপনি আনএক্সপেক্টেড কিছু, যেমন মনে করেন আমি গতকালকে একটি টকশোতে ছিলাম, সেখানে পাশে জামাতের একজন নেতাও ছিলেন। দেখবেন উনি একটা খুব মজার কথা বলেছেন। উনি বলছিলেন যে সব কাজ ওনারা করেছেন, মানে 24-এর পুরো আন্দোলনটা ওনারা করেছেন, নিষিদ্ধ করা হয়েছে আন্দোলনটা ওনারা করেছেন, নিষিদ্ধ করা হয়েছে, এখন তারা আরও সামনে এসেছেন। একদম কোট ওনারই বক্তব্য। তখন আমি ওনাকে বসলাম কি, তাহলে বিগত যে মানে প্রধানমন্ত্রী ছিলেন, ওনার অবস্থা কি রাখাল বালকের মতো হয়েছিল? মানে বাঘ আসছে বলার কারণে বিভিন্ন সময় মানুষ তখন বিশ্বাস করে নাই। আসলে কি সেদিন সত্যিই বাঘ এসেছিল এবং আমরা তাকে অবিশ্বাস করেছি? উনি বলছেন হ্যাঁ, আপনি এটা দেখে নিতে পারেন, উনি উত্তরের আমির, ঠিক আছে। এই কথা বলার পরে কিন্তু আর কোনো বক্তব্য থাকে না। কথাটা এই জন্য বলছি, 24-এ মানুষ 300 আসন না বা 300 সিট না, 24-এর এটা কিন্তু ধীরে ধীরে হয়ে ওঠা একটা লাভা। মানে আপনি অন্যায় হচ্ছে, আপনি একটা সাধারণ নির্বাচন হচ্ছে না, সবচেয়ে বড় যেটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা নির্দিষ্ট সময় পর পর আপনার নির্বাচন হবে, নির্বাচন হচ্ছে না, মানুষ মারা যাচ্ছে, গুম হচ্ছে, সবচেয়ে বড় কথা আমার শিক্ষার্থীরা মারা যাচ্ছে, বাসায় বসে মারা যাচ্ছে। সো ইট রিপার্ট, আমাদের প্রত্যেককে রিপার্ট করছে। এখন আমি তো জানতাম না ভাই, হঠাৎ করে জানলাম 24 হওয়ার সাথে সাথে জানলাম এটা নাকি মিটিকুলাসলি ডিজাইন। আমি তো জানতাম যে রিয়া গোপ মারা গেছে বাসার ভেতরে, কালকে তো আমার বাচ্চাটাও হইতে পারতো, আমি তো ওই স্পিরিট ওখানে ওইটা সমর্থন দিচ্ছি। আমি তো জানতাম না এটা মেটিকুলাসলি ডিজাইন, আমাকে তো কেউ ফোন করেনি। তো যখনই আপনি এটা মেটিকুলাসলি ডিজাইন, তাও আবার দেশে না বিদেশে যে বলেছেন, সেই মুহূর্তেই তো এই পুরো গল্পটা একদম স্বচ্ছ পানির মতো আমাদের সামনে চলে আসছে এবং সেটার যে ইটা কমতে যাচ্ছে। আপনি শব্দটা ইউজ করেন কিভাবে, মেটিকুলাসলি ডিজাইন, ডিজাইনটা করলো কে? হু ইজ দ্য ডিজাইনার দেন? এটা তো প্রশ্ন করা উচিত। আমি এই প্রশ্নটা করতে চাই যে হু ইজ দ্য ডিজাইনার, কারণ ওই ডিজাইনারকেও এতগুলো প্রাণের মৃত্যুর দায়ভার নিতে হবে। কিন্তু একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।
এই মেটিকুলাস ডিজাইন যারা করেছে তারাই ডিপ স্টেটের সদস্য কিনা বা তারাই ডিপ সেটা আমি স্টেট বলতে ছিল পারবো কিনা না, কারণ এদেরকে আমরা চিনি না। এদেরকে ওই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া উনি চেনেন, যেহেতু উনি বলেছেন, এটা তাদেরকে প্রশ্ন করা উচিত। কারণ আমরা ডিপ স্টেট কারা বা কি সেটা তো আমাদের মতো সাধারণ মানুষের কাছ পর্যন্ত আসে না। আরেকটা কথা আমি বলবো, সেটা কি, আপনি বাংলাদেশের মানুষ যে যত যাই হোক, আপনি শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের অস্তিত্বের সাথে, এইটা আমার নির্দ্বিধায় নির্বিঘ্নে বলা, অস্তিত্বের সাথে মানে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে কোনো কম্প্রোমাইজ হওয়ার তো কোনো কারণ নেই। এটা তো আমি মানে আমার ধারণা যারা বাংলাদেশে বিশ্বাস করে তারা কেউই কিন্তু এটা কখনোই ধারণ করবে না। জি, আসবো হ্যাঁ? আপনার কাছে। তো এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, কারণ আপনি স্বাধীনতা, এটাও আমার প্রশ্ন, মুক্তিযুদ্ধে এতগুলো মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, আমরা যুদ্ধ করেছি, এর মুরালগুলো কেন ভাঙা হয়েছিল, এখনো ভাঙা পড়ে আছে কেন? জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর থেকে ওই যে মাটির নিচে যে জাদুঘর আছে, অনেকে জানেও না আমাদের, সেগুলো এখন পর্যন্ত এটা পড়ে আছে কেন? সে বিষয়ে আমি আন্তরিকভাবে বলবো, দিস ইজ ভেরি আর্জেন্ট টু ফিক্স দিস এরর, বিকজ এই ইতিহাসটা কিন্তু আমাদের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। হ্যাঁ, আপনি স্বাধীনতা দিবস 26শে মার্চের মধ্যে পাকিস্তান দিবস করছেন কেন? আপনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব করেন, ঐতিহাসিক লাহোর প্রস্তাব গুরুত্বপূর্ণ, সেটা বাংলা হেফাজত করেন, ওটা নিয়ে সভা করেন, সেমিনার করেন। পাকিস্তান দিবস হয় কিভাবে? আসবো আমি আপনার কাছে এই প্রশ্ন নিয়ে আরো একবার আসবো। জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে আপনার কাছে আসতে চাই। এই যে 72-এর সংবিধান নিয়ে এত প্রশ্ন, এই সংবিধানের আলোকে তো জামায়াত বিরোধী দলও হয়েছে। আমি তো সেটাই এতক্ষণ বললাম, মাহবুব আজিজ ভাই বললেন, আমি আমার সাবজেক্ট নিয়ে বলছি বা যে ছিল, আমি জানি না ওনারা যে বিষয়ে গেছেন সেটা আমার কাছে মনে হয় যে আমার কাছে একটু কথা তার কারেক্ট হতে পারে, বাট ইরিলেভেন্ট। কেন বললাম, আমরা বলতেছি এই যে আইনটাকে মানতেছে না, সেই নিয়ে কথা হয়েছে যে এই আইনটা যদি না থাকে তাইলে কি হয়। এই জুলাই আদেশ বাস্তবায়ন আইন যেটা করছে, এইটা না থাকলে কি হয় আমরা সেটা বলছি। এইটা না থাকলে আমার নির্বাচনটা সংবিধান মোতাবেক হয় না, আর এইটা থাকলে আমি একটা আইনের আওতায় আসি, আমি সেই কথাটা বলছি। আচ্ছা, যদি গণভোট, একটু জানতে চাই যে গণভোটের আসলে ভবিষ্যৎটা কি? গণভোট যদি বাতিল হয়ে যায় তাহলে এই নির্বাচন, সেটা নিয়ে আপনি গণভোট যদি বাতিল হয়ে যায়, সেটাই বলছি, জনগণের অভিপ্রায় কিন্তু এই গণভোট, এবং গণভোটের হাতে ভোট দিয়েছে 70% লোক। এবং আজকে যারা, একটা প্রশ্ন আপনাকে একটু জিজ্ঞেস করি, আচ্ছা, রাষ্ট্রপতির আদেশটা তো যখন দেওয়া হচ্ছে তখন তো কোনো নির্বাচিত সরকার নাই না, এ প্রশ্ন আর কি আমার। তা নির্বাচিত সরকার আসার পরেও রাষ্ট্রপতির আদেশকৃত যে সেটা কি তখন সমভাবেই হয়ে থাকে? সেটা কি নির্বাচিত সরকারের কোনো এখতিয়ার থাকে না তখন? ইয়েস, নির্বাচিত সরকার তো বলবেই কোনটা। যেমন এটার তো ফলাফল হয়ে গেছে, মানে আমরা যে জুলাই আদেশের কথা বলছি, এটার কিন্তু ফলাফল হয়ে গেছে, মানে এইটা আলোকে ভোট হয়ে গেছে। এখন এই আইনটা বাতিল করে, আমি প্রোডাক্ট তো এসে গেছে, আমার বক্তব্যটা ওইখানে, প্রোডাক্টটা এসে গেছে। ওটা তো অলরেডি সালাউদ্দিন সাহেব বলছে যে গণভোটের আদেশ যে আইনটা, এটা এখন আর কার্যকারিতা নাই, মানে কি এটার ফলাফল তো হয়ে গেছে ওই অর্থে। এখন প্রশ্ন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, সেটা বলছে যে আইনটা, আদেশটা সঠিক না, আদেশটা বেআইনি, ওইটা আমরা বলতেছি। আদেশটা যদি বেআইনি, আমি ধরে নিচ্ছি যে আদেশটা বেআইনি, আদেশটা নাই। এই আদেশটা না থাকলে যা আছে সবই তো নাই। সব যদি না থাকে তাহলে আমি নির্বাচন করলাম কি দিয়ে? এইটার ভিতরে নির্বাচনের কথাও বলা হয়েছে, সেই জায়গাটায় আসতেছি। তাহলে নির্বাচন এই সংবিধান মোতাবেক হয় নাই, এই সংবিধান মোতাবেক হওয়ার কথা 90 দিনের মধ্যে 7 নভেম্বর 2024, সেটা যখন হয় নাই তাহলে আমাকে এখানে যেতে হয়, তাহলে আমার নির্বাচন বৈধতা পায় না, এটা আমি বলে গেছি। এখন অন্য একটা প্রসঙ্গে আসি। এই রেজওয়ানা কিছু একটা কথা বলেছে, এটা আমি শুনেছি, আন্দালিব পার্থ সাহেব বলেছেন যে, তার সহজ ভাষায় যদি বলি, উনি বলছেন আমরা 300 রান করেছি, একজন এসে 2 বলে 12 রান করেছে। আপনি কতগুলো খেলা আছে, আপনি যদি খেলা দিয়েই বুঝাই, ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, যে আমরা 2টা দলে খেলা খেলতেছি, পুরা মাঠ 90 মিনিট নিয়ন্ত্রণ করছি আমি, মানে আমার দল, কিন্তু আরেকটা দল ভালো নিয়ন্ত্রণ করতে পারে নাই, একটা গোল দেওয়ার সুযোগ পাইছে, 2টা গোল দেওয়ার সুযোগ পেয়েছে, গোল দিয়ে দিছে, দ্যাট ইজ জাজমেন্ট। গোল দিছে মানে সে বিজয়ী। আপনি 2008-এর পর যদি, নির্বাচনের পর যদি সব দল আন্দোলন করে 100 রান করে থাকে, 2014-র পর আরও 100 রান করছে, 2018-র পর আরও 100 রান করছে, 2024-এর নির্বাচনের পর যদি শেখ হাসিনা 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো, তাহলে তো আরও 100 রান করতো, 400 রান হইতো। কিন্তু আপনি ক্রিকেট খেলার থিওরি কি জানেন যে কোনো সময় যে সব উইকেট পড়ে যায়, লাস্টে বলার উইকেট থাকে, যে
1 বলে 3 রান কিংবা 1 বলে 5 রান এরকম খেলা আমরা দেখছি। তখন সে ব্যাটসম্যানও না, দেখা গেলো এমন একটা বল মারছে যেখানে 3 দরকার 4 মেরে দিয়েছে, জিতাইছে সে, ওটাই জাজমেন্ট। সুতরাং আপনারা যদি আরো 3 তাহলে আরো 100 রান করতেন, রান করেছে, না, আরো তাদের 100 রান ভূমিকা করলে কি হইতো, আমি যে একটু জানতে ওই চাই যে সরকার এর আগে যারা রান পতিত করেছে তাদের সরকার ভূমিকা নেই? 29 পর্যন্তই ক্ষমতায় থাকতো, আর আপনার আন্দোলন নামে ঠুকুর ঠুকুর করে আরো 100 রান করতেন, সরকারের পতন হইতো না। যেই সরকারের বিরুদ্ধে আপনার আন্দোলন করছেন, যে তাকে সরাইতে চাইছেন 12 বছর 14 বছর যে আন্দোলন করেন, সরকারকে কিন্তু সরাইতে পারেন নাই। সরানোর জন্য ওই জয়সূচক ব্যাটিং অথবা জয়সূচক গোলটা লাগে, সেই গোলটা যারা করছে কৃতিত্বের দাবিদার তারা, এটাই চূড়ান্ত। সেকেন্ড, আরেকটা কথা বলি, আরেকটা কথা বলছেন যে জেনারেশন জি থেকে আপনারা জামাত হয়েন না, কথাটা বলছে, আমি যৌক্তিক, আমি এডমিট করি যে তোমরা জামাত হয়েও না, কিন্তু প্রশ্ন হচ্ছে এত সহজ এটা বলছেন কেন? বাংলাদেশের ইতিহাস আমরা জানি, জার্সি বদল, দল বদল কে করে নাই? একজন এক এক দল বদল করে, তাহলে কি তাদের আদর্শচ্যুতি হয়ে যায় নাকি আদর্শ থেকে যায়? তাহলে দল বদলই আদর্শের শেষ হয়ে যায়? আমরা এবারও তো দেখলাম নির্বাচনে, আমার দল একটা আমাকে নমিনেশন দিচ্ছে আর এক দল, আমার দল একটা, আমি আরেকজনের মার্কা নিয়ে নির্বাচন করি। সুতরাং এই মানে খালি বললেই হবে না, এরা জেনারেশন জি থেকে জামাত হয়ে যাবে, এটা যদি আপনি এত সহজে বলে ফেলেন, তাহলে আপনারা কি হয়েছেন? আপনারা তো জার্সি বদল করে করে সবাই, আপনার দলের নাম একটা, আপনি এমপি হয়েছেন আর একটা দলের থেকে, আপনার দলের নাম একটা, আপনি অন্য দলের ব্লেসিংস হয়েছে, আপনি নিজের দল বিসর্জন দিয়ে আইসা প্রতীক নিয়েও নির্বাচন। কাজে এত সহজে এত ইজি করা মানে আমি মনে করি সঠিক নয়। তাহলে আপনাদেরকে নিয়ে তো আমাদের প্রশ্ন আছে, যারা অন্যান্য যারা জার্সি বদল করেন, দল বদল করেন, তাহলে কি আইডিওলজি বলতে কিছু নাই? আমরা এক জায়গায় গিয়ে বসে এই নতুন পোলাপান গিয়ে কোনো উপায় না পাই 11 দলের সাথে একটা জোট বানাইছে, এখন তারা জামাত হয়ে যাবে? জামাতকে তো কেউ পছন্দ করে না। আপনি মাজার ভাঙা পছন্দ করে কেউ? করবে না। একটা জামাত ভাঙুক আর যেই ভাঙুক পছন্দ করবে না। স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা বিরোধী, আচ্ছা স্বাধীনতা বিরোধী শক্তি আমরা তাদেরকে বারবার বলি, আমরা তো তাদেরকে আমরাই জিয়ে রাখছি। আজকে 5 বছর কিন্তু তার বাসায় জাতীয় পতাকা উত্তোলিত থাকবে বিরোধী দলের নেতা হিসাবে। সেটা কারা করেছি? আমরা যে খালি জামাত বিরোধী করি, এটা কি আমাদের স্লোগান? না, আমরা চাই না। আমরা তো জামাতের ইফতার পার্টিতেও যাই, দায়িত্বশীল ব্যক্তিরাও তো যান। আমার কথাটা হইল, আমার বিরোধটা কোথায়? এটা কি আমরা ভাগ ডিভিশন করে রাখতেছি নাকি? 71 সালের শেখ হাসিনা চলে যাওয়ার পরেই কথা আসতেছে 72-এর সংবিধান। চ্যালেঞ্জ করলাম, 72-এর সংবিধান বলতে থেকে যে বাংলাদেশের কি লেখা আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান 72। আপনি আইনের থিওরি জানেন, লেখে নারী ও শিশু নিধন আইন 2003, অর্থাৎ 2003 সালের আইন। এটাকে যদি এখনও সংশোধন করা হয় তখনও লিখবে নারী ও শিশু আইন 2003। আর এখানে কি লেখা আছে বাংলাদেশের সংবিধান 1972? এটা সংস্কারযোগ্য, সংশোধনযোগ্য, সব কিছুর যোগ্য। বাংলাদেশের সংবিধানে এটার নাম থাকবে। আপনি মুক্তিযুদ্ধ তামাশা নাকি? 100% রাষ্ট্রবিরোধী একটা লোকের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে দেন তো, বাংলাদেশের ইতিহাস দেখি সে মুক্তিযুদ্ধ বাদ দিতে পারে কিনা। এটা আমার একটা স্লোগান বানাই। শেখ হাসিনা চলে গেছে ভাবটা এরকম এরপর থেকে, যে উনি বোধহয় মুক্তিযুদ্ধ নিয়ে গেছে গিয়ে। মুক্তিযুদ্ধ শেখ হাসিনার সম্পদ না রাষ্ট্রের সম্পদ? আর আমরা যদি এত মুক্তিযুদ্ধ লালন করি, তাহলে মুক্তিযুদ্ধের যে স্থাপনাগুলোর উপরে এখনো কেন আঘাত? সেটা তো ফৌজদারি বিচার, অফকোর্স করেন। আমরা তো ওই যে যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে সেদিন আমরা টকশোতে বলছি, কেউ চ্যালেঞ্জ করতে পারি না, চ্যালেঞ্জ করতে আমরা বলছি এটা কোনোভাবে অ্যালাউ করা যাবে না। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই। বিচার করেন মুক্তিযুদ্ধের স্থাপনাগুলোকে কেন টার্গেট করা হচ্ছে? শেখ হাসিনার আমলে তো আমরা দেখিনি যে মুক্তিযুদ্ধের কোনো স্থাপনা অথবা ভাস্কর্যের উপর আঘাত করতে। শুধু শেখ হাসিনার আমলে কেন, বিএনপির এর আগেও 2 দফা 80 দশক কারোর আমলে তো দেখি নাই। এখন কেন তাহলে টার্গেট? এখন কেন হচ্ছে, এটার একটি চমৎকার ব্যাখ্যা আছে। সেটা ভাই খুব সুন্দর করে বললেন। ওই খেলার উদাহরণটি, কালকে থেকে তো চলছে খেলা, যে লাস্ট বলে 4 মেরে দিলে সে তারাই জিতে যায়। কিন্তু এই 4টার মধ্যে যদি রেফারির একটু পক্ষপাতিত্ব থাকে, যদি ওই চুরিচামারি থাকে, তাহলে কি হবে? ওই কাজটি এখানে হয়েছে। হ্যাঁ, খেলায় ওই যে 4 মেরেছে যারা, জাতীয় সংসদে আজকে আমরা যাদের প্রধান বিরোধী দল হিসেবে দেখছি, সেখানে একটি ওই রকম আম্পায়ারের দায়িত্ব কারা ছিল? অন্তর্বর্তীকালীন সরকার ছিল। সে অন্তর্বর্তীকালীন সরকার এটা নিশ্চিত করে গেছে যে আমাদের পছন্দের দলটি বিরোধী দলে বসবে, অন্তত বিরোধী দলে বসবে, যদি সরকারি দলে নাও বসে। যেই কারণে তারা কি করে, আমি এটা বুঝলাম, আমি তো দেখি নাই, আপনি জিজ্ঞেস করতেই পারেন, আপনি কি করে জানেন? আমি এগুলো মিলালাম।
না যে না, না, এই যে আজিজ ভাই আমি আমি একটু একটু বলি। না কোঅপারেট করি। আপনি তো বলতেছেন যে পরবর্তীকালের কথা, আমরা তো বলছি ওই দিনটার কথা। কোন দিনটা? আপনি তো বলতেছেন এখন পরে বিরোধী দল হয়েছে, বিরোধী দল না, না, এটা তো পরের কথা পরে বলতে, হয় তাই না? নাই, আগেই হয়েছে। এটা একদিনে হয় নাই, এটা হঠাৎ করে 12 তারিখ তো আসে নাই। না না, আমরা সেটা বলি নাই, আমি আমরা তো বলছি সেটা লাস্টে যে রান। আমি যেটা বলছি, আমার কথা হচ্ছে আপনি বলেছেন যে লাস্ট বলে 4 মেরে দিয়ে জয়সূচক গোল, জয়সূচক রান। গোলটা রেফারি সেখানে হেল্প করেছে, 3টাকে লাল কার্ড দিয়েছে। ওই দিন রেফারি কে? ওই দিনের রেফারি অন্তর্বর্তী সরকার। তাহলে ওই এটা দিন সুবিধা নিছে কারা এখন? সুবিধা নিচ্ছে যারা বিরোধী দলে এবং এই না না জুলাই না, সনদে- তাহলে ক্ষমতা আসলে ওই সিচুয়েশনটার এই ক্ষমতায় এসেছে আসলে জামাত। কারণ জামাতের 3 থেকে 4% ভোট, 3 থেকে 7% ভোট, তারা কি করে 36% ভোট পায়? এই ভোটের ভিতরে শুভঙ্করের ফাঁকিটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে রেফারিং, পক্ষপাতিত্ব। সেই পক্ষপাতিত্বের অংশ হচ্ছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, অনবরত তর্ক তোলা এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন শ্রদ্ধেয় নেতাদের সম্পর্কে অহেতুক বিতর্কগুলো তুলে মানুষের এক ধরনের রাগ বিতৃষ্ণা, জেনজিদের মধ্যে মুক্তিযুদ্ধকে নিয়ে নানান রকম তর্ক তুলে দেওয়া, যে এইগুলোর কোনো প্রয়োজন ছিল না। আমাদের এখানকার অনেক দীর্ঘদিন ধরে, আপনি সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কি, এই 18 মাস সময়ে এই সরকার একবারও লেখাপড়ার কথা বলেনি। কারণ লেখাপড়া করলেই তো সত্যটা বেরিয়ে আসবে। এই যে আওয়ামী বয়ান, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান একটা শব্দ এতবার আপনারা শুনেছেন, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলে কিছু নাই, আছে বিএনপি বয়ান। কারণ 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল হয়েছে এই জিয়াউর রহমানের সময়ে, এবং সেটার সম্পাদক বরেণ্য হাসান হাফিজুর রহমান, এবং সেখানে প্রত্যেকের অবদান নিখুঁতভাবে লেখা আছে। কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ঘোষণা দেওয়া হয়েছে, জিয়াউর রহমান কখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কার নামে দিয়েছেন, সব কিছু জিয়াউর রহমানই নিজে লিখে গেছেন একটি জাতির জন্ম নামের নিবন্ধে। এগুলো তো সলভ মেটার। এই সলভ মেটারগুলো কেন সামনে আসতে হলো? সেটাই তো কথা। হ্যাঁ, সেই সলভ মেটারগুলো আসা হলো কারণ আমাদের এখানে একটা বিরোধী দল দরকার। যেই বিরোধী দলের মধ্যে আমাদের যে অতৃপ্ত স্বপ্ন আমাদের অন্তর্বর্তী সরকারের ছিল, তারা বহন করে নিয়ে যাবেন। সেই অতৃপ্ত স্বপ্নের সনদ হচ্ছে জুলাই সনদ, যেটা আপনারা পড়বেন, ভূমিকার অংশটুকু পড়বেন। মুক্তিযুদ্ধ নিয়ে 70 শব্দ আমি গুনেছি, আর গণ অভ্যুত্থান নিয়ে শব্দ হলো 550। সেখানে শেখ হাসিনা যে গুলি করেছেন সেখান থেকে শুরু করে ওই হেলিকপ্টার থেকে গুলিও আছে, কিন্তু এই 71-এ পাকিস্তানি শব্দটা নাই। 71-এ পাকিস্তানি বাহিনী যে অত্যাচার করেছে সেই শব্দটা জুলাই সনদে লেখা হয়নি। তাতে আপনি বুঝতে পারেন যে এই সনদের অভিপ্রায়টা কি। এটা জনগণের অভিপ্রায় নয়। জনগণের অভিপ্রায় হচ্ছে এই দেশ থাকবে। অনেক ভাঙচুরের পরেও আমাদের গড়ায় পাকিস্তানের চাইতে ডাবল হয়ে গেছে। আমরা পাকিস্তানমুখী যাত্রা আর চাই না, এমনকি ভারতমুখী যাত্রাও আমরা চাই না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে সরকার এতবার বলেছে 18 মাস, আমরা পাকিস্তানি তাকাল্লুলও চাই না। তাকাল্লুল একটা উর্দু শব্দ, এটা আধিপত্যবাদের আরেকটা। এটাই আমি জামাতিদের জন্য উপহার দিয়েছি। পাকিস্তানি তাকাল্লুল তাদের খুব প্রিয় একটা বিষয়, এবং সেই জায়গা থেকে এই যে জুলাই জাতীয় সনদ হচ্ছে একটা জুজু। এই জুজুর বিনিময়ে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটা বাংলাদেশের রাজনীতিতে একটা ভারসাম্যহীন পরিস্থিতি তৈরির চেষ্টা দেখতে পাচ্ছি জামাতের পক্ষ থেকে। এই জায়গায় বিএনপিকে ধন্যবাদ জানাতে হয়, তারা এই শুভঙ্করের ফাঁকিটি ধরে ফেলেছে, এবং ধরে ফেলে তারা সুযোগ মতো, যেহেতু তারা জনগণের রায় নিয়ে এসেছে, 2/3 রায় মানে তো এটা একটা ভাই ঠাট্টা মজার ব্যাপার না। জনগণ তো দিয়েছে আপনাকে 2/3। আরেকটি রায় কথা বললেন রাজ্জাকি ভাই, যে 70% ভোট দিয়েছে গণভোটে, হ্যাঁ ভোট 69%। একটা সরল অঙ্ক করেন তো, 3 কোটি লোক না ভোট দিয়েছে, আর 6 কোটি লোক ভোট দিতেই যায় নাই। এই 6 আর 3 কোটি লোক তো হ্যাঁ ভোট দেয় নাই, 9 কোটি লোকই তো না হ্যাঁ ভোটের পক্ষে না। আপনি কি করে আপনি গণভোটকে হ্যাঁ ভোট জিতেছে বলেন, যদি এই তর্ক উঠা হয়? অর্থাৎ তর্ক করলে, আইনের কাগজ আনলে অনেক কাগজ। গণভোটে কত 9 কোটি ভোট, 3 কোটি দেয় নাই নাকি কি বললেন? আমি জানি 4 কোটিতে ভোট দিছে হাতে, 2 কোটি 80 না কত দিছে নাতে, ঠিক আছে, 3 কোটি। বাকিরা ভোট দিতে আসে নাই যারা, আমি যদি বলি তারা কেউ হবে হ্যাঁ ভোট দিতে হবে বলে যায় নাই, তাহলে বাকি যারা তার এই ভোটের যারা এই ভোটে গণভোটে যারা ভোট দিছে তারাই তো অলমোস্ট সংসদ নির্বাচনে ভোট দিছে না, সকলেই দেয় নাই, অনেকে। আর তা বলছেন আমার যুক্তিটা খুব সরল, আমিও বলতেছি। না না, আমি তো শেষ করতে পারি না। আচ্ছা করেন। আমার শেষ কথাটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এইখানে 9 কোটির মতো মানুষ এই ভোট দানটা হ্যাঁ ভোটের পক্ষে না। সোজা কথা কি কারণে আমি জানি ভোট ধরছে না, 18 কত 12 কোটি ভোট। আমি আসতে ওনার সময় উনি কথা বলবেন, আমি আমারটা বলছি। আমার হিসাবে বলছে এই 9 কোটি লোক হ্যাঁ ভোট দেয় নাই।
হ্যাঁ, এখন আপনারা এটাকে জোর করে 70% বলতেছেন যে প্রদত্ত ভোটের 70%, তাই তো? কিন্তু অনুপস্থিত ভোটগুলোকে আপনি কাউন্ট করছেন না। অনুপস্থিতিতেও একটা কিন্তু জনরায়, আমি যাচ্ছি না, আমি যদি এখান থেকে ওয়াক আউট করি আমার অনুপস্থিতি হয়ে যাবে না, তার মানে আমি এই কথাগুলো আর রাখতে চাচ্ছি না, এই তো ওয়াকআউটের ব্যাপারটা। বিষয়টা হচ্ছে আপনারা এই ধরনের গণভোট কোথাও দেখেছেন যে আগে গণভোট করে বলে দেওয়া হয় স্বাধীন সার্বভৌম সংসদ এইভাবে চলতে হবে? কোথায় আছে এটা? বাংলাদেশের কোন গণভোট আগে ঠিক করে বলা হয়েছে এইভাবে করো? তার মানে আপনাকে তো সংসদে একটা পাশ করার পরে আপনাকে বলতে হবে ঠিক আছে জাতির সাপোর্ট আমরা পাই কিনা, যেটা আমরা দেখেছি যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে 1991 সালে সংসদ ইয়েতে যাওয়া হলো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাই দেখেছি। এবার আমরা কি দেখলাম যে অনির্বাচিত সরকার জনগণের অভিপ্রায়ের নামে তারা তাদের পছন্দ মতো আগামী দিনের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবার খায়েশে তারা এমন কিছু সংস্কার প্রস্তাব দিচ্ছে যাতে রাজনৈতিক দলগুলোকে পায়ে দড়ি দেওয়া যায়। আচ্ছা, আমরা যদি মনে করি যে এই প্রধানমন্ত্রী খুব ভালো কাজ করছেন, না এই 2 টার্ম না, আমরা 5 টার্ম মার্গারেট থেচারের মতো রেখে দেব, আপনার কি করবার আছে? জনগণ যদি চায় তারেক রহমান সাহেবকে, আপনারাই ঠিক করে দিবেন না। ডক্টর ইউনূসের প্রতিও কিন্তু এমন বলেছে যে ইউনূস আরো 20 বছর থাকুক, আপনি গণভোট নেই, তো ভোটে দাঁড়ান। উনি তো গিয়েছিলেন একটা করতে, দল করতে, পরে তো কানে ধরে তো বিদায় নিয়েছিলেন 1/11 সময়। ভাই, রাজনীতি তো এত সহজ কথা না, খালি মুখে বললে তো হবে না, আপনার মানুষের দাঁড়ে তো যেতে হবে। উনি তো 5টা ভোটও পেতেন না, আপনি ভোট দেন না, দাঁড়ান, উনি তো এখনো দাঁড়াতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ভোটের যে কথা, তখন তিনি 3 মাসের কথা বলেননি, বলেছেন যে আমি গেলে 5 বছরের জন্য। 5 বছর না, উনি 50 বছরের জন্য থাকুক না, ভোট করে থাকতে হবে তো। আপনি যে মার্গারেট থেচারের কথা বলছি, ইন্দিরা গান্ধীর কথা বলছি, তারা তো ভাই জয়ী হয়ে তো ছিলেন, ওনারা তো আর মুখের কথাতে আসেন নাই। কাজেই এই যে ব্যাপারগুলো আপনি দেখুন, এত রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলছে জামাত এবং অন্তর্বর্তীরা, তো রাষ্ট্রপতির কোন সম্মান এবং ক্ষমতাটিকে ইউনূস সাহেব শ্রদ্ধা করেছেন? জি, আমি আসবো। কাজেই আপনি নিজে যা করবেন না, আপনি আরেকজনের কাছ থেকে দাবি করছেন কি করে? কাজেই এইগুলো সব কিছুই আপনি দেখুন একটা পরিকল্পিত উপায়ে নিয়ন্ত্রিত রাজনৈতিক, ওই -2 ফর্মুলার মতো। তো এই ব্যাপারে একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি অবশ্যই খুবই ম্যাচিউর আচরণ করছে বলে। ধন্যবাদ আপনাকে জনাব রেজওয়ানা করিম স্নিগ্ধা। আমি আপনার কাছে আসার আগে একটু আবু হেনা রাজ্জাকি ভাই, আমি আপনার কাছে আসতে চাই। মাহবুব ভাইয়ের এই জরিপটা আমি বুঝলাম না, কোথায় পাইলো? 6 কোটি 7 কোটি ভোট হয়েছে এই গণভোটের বিষয়ে। মোট ভোটার কত? মোট ভোটার 12 কোটি সামথিং। হ্যাঁ, সেখানে 6 কোটি তো অনুপস্থিত, সেটাই তো আমি বলছি। 6 কোটি অনুপস্থিত তো জাতীয় সংসদের ভোটেও। হ্যাঁ, জাতীয় সংসদের ভোট নিয়ে তো আলাপ হচ্ছে না, ভোট তো আপনি তো কাস্টিং ভোট নিয়ে কথাটা বুঝলেন, কাস্টিং ভোট ধরবেন তো? না, আমি পুরো ভোট ধরবো, যারা আসে নাই সেটাও আমার কাছে কাস্ট। আপনি ধরলে তো কিছু আসা যায় না। হ্যাঁ, আপনি আপনার মত দিবেন, আমি আমার মত দিতে পারবো না? দেন না। আমি দিলাম যে 9 কোটি লোক হ্যাঁ ভোটের পক্ষে নাই, দেন, এটাই আমি বললাম। না তাহলে তো 6 কোটি ভোটার যদি দিয়ে থাকে ভোট, আর 9 কোটিতে না দিয়ে থাকে তো 15 কোটি ভোটার হয়। কিন্তু ভোটার তো 12 কোটি। ভোটার 12 কোটি না, ভোটার 12 কোটির মধ্যে 7 কোটি ভোট তো দিয়েছে। আমার পয়েন্ট খুব সহজ। ঠিক আছে, তো তা 7 কোটি লোকে ভোট দিছে। হ্যাঁ, আর 6 কোটি দেয় নাই তো। আবার 6 কোটি কোথায়? ও যে 6 কোটি দেয় নাই, হ্যাঁ, অনুপস্থিত। দেয় নাই তো সেটা অন্য কথা, সে তো ন্যাশনাল জাতীয় ভোটেও দেয় নাই। ন্যাশনাল জাতীয় ভোট অন্য কোনো জায়গায় কিন্তু নিয়ে আনতেছেন না, এই জায়গায় আনেন কথা তো কেন? সেটা না। আপনি এই জায়গায় আনেন আপনি কেন? তাহলে বুঝছেন তো, কাস্টিং ভোটের 70% 69% ভোট ভোট নিয়ে শুধু আলাপ হবে না। আবার সরকারি দল পাইছে কত? কাস্টিং ভোটের 51% ভোট। হ্যাঁ, তার মানে 49% লোক তাদের পক্ষে দেয় না, এটা বিএনপিকে মনে রাখতে হবে। সেটা তো আরে হ্যাঁ, সেটাকেই মনে রাখতে হবে। সে কখনোই তো 100 না, ঠিক আছে। এবং এইটাই মনে রাখতে হবে যে 9 কোটি লোক হ্যাঁ ভোট দেয় নাই। বেশ, তাহলে যা খুশি তা করতে পারবেন না হ্যাঁ ভোটের নামে। তাহলে থাকেন, এখানেই থাকেন। জি, আমরা একটু আবু হেনা রাজ্জাকি আপনার কথা শুনতে চাই। তাহলে যে 31% ভোট দিছে, এই ভোট পায় নাই বিরোধী দল? 31%ই পেয়েছে, তারা সমান অধিকার পেতে পারে। অন্তর্বর্তী সরকারের পক্ষপাত আচরণের কারণে কি 3% 36% হয়ে গেল কিনা? অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা পারতো, এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি তার ক্ষমতায় নিতেই চাইতো, পারতো, নিতে চায়, তাহলে আটকায় কিভাবে? সেটা তো সৈয়দ রেজানা বলেই দিলেন। আটকায় মানুষ। না, সেটাই বললাম, পারেনি তো। আমি সত্যি কথা। এটা সৈয়দ রেজানাই বলছে। হ্যাঁ, এর জন্য তো বলছে ভালো। রেজানা বলছেন যে সৈয়দ রেজওয়ানা চৌধুরী, রেজওয়ানা তিনি পরিবেশ উপদেষ্টা, তিনি বলেছিলেন যে উগ্রপন্থীকে ঠেকানোর জন্য যা করা দরকার করেছি। হ্যাঁ,
তার মানে কি দাঁড়াইলো? বিরোধী দলকে তো উনি উদ্দেশ্য করে বলেন এবং উনি বলেছেন যে তাদের গাত্রদাহ কেন হচ্ছে, এমন একটা প্রশ্ন রেখেছেন। না না, ওটা তো আপনি কৌশলে বলতে পারেন। আপনি তাহলে নির্বাচনের ভিতরে কোন দলটা উগ্রবাদী ছিল সেটা পরিষ্কার করছেন? আপনি তো উগ্রবাদী দলটাকে ঠেকাইছেন। আবার বলছেন যে যদি আমি হ্যাঁ, কখনো উগ্রবাদী বলছে, কিন্তু জামাতকে তো বলে না জামাত কি উগ্রবাদী? সেটাই বলতেছি, আমি ওখানেই আসতেছি। আবার জামাত থেকে তো লাগলো আরে আমার এরপর তো উনিই বলছেন যে আমি, জামাত থেকে তো আরে লাগলো শেষ করতে দেন। জি, আমি আপনার উনিই বলছেন যে আমি যদি কখনো মবের শিকার হই তাহলে ধরে নেবেন সেটা জামাত শিবির করেছে। এটা দিয়ে কি অর্থ দাঁড়ায়? 1 নম্বর। 2 নম্বর, আপনি বিদেশ থেকে এসে সংবিধান নিয়ে কোনো কথা বলে গেছে, সেই বিদেশের লোকটা কোথাকার মন্ত্রী এখন? কোন দলের মন্ত্রী? পররাষ্ট্র মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ উনি একটি মন্ত্রী সংবিধানে হিসেবে। ছিলেন না, আলিডিয়া ছিলেন সংবিধানের। তাকেও তো বলা হয়েছে সে আমেরিকা থেকে এসে, বলে নাই? এবং তার 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 পদত্যাগ চাইনি আমরা, জি, তার বিএনপি পক্ষ থেকে আসিফ মাহমুদ পদত্যাগ চাওয়া এবং হ্যাঁ, হয়েছে। তো তাকে যখন আপনি আবার মন্ত্রী বানান তাহলে রেজাল্টটা কি দাঁড়ায়? আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটিএম আজহার সাহেব মুক্তি পেয়েছেন রিভিউতে, তখন সরকার পক্ষের লয়ার কে ছিলেন? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের একজন অ্যাটর্নি জেনারেল। এখন ফলাফল দিয়ে কি বোঝা যায় অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? সেই অ্যাটর্নি জেনারেল কে আজকে? আইনমন্ত্রী। আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছে। কোন দল থেকে আসছেন? সরকারি দল থেকে। তাহলে অ্যাটর্নি জেনারেল কোন দলের ছিলেন? সেই সময় এটিএম আজহারুল হক রিভিউতে খালাস পেলেন এবং সে পার্লামেন্টের এমপি। আপনি ভাবেন, আপনি আরো দিকে আসেন, মীর কাসেম আলী সাহেবের ছেলে। আমি তাহলে একটি সরল প্রশ্ন আপনাকে করছি যে আইনমন্ত্রীর কথা বলছেন যে তৎকালীন তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, আইনমন্ত্রী হয়েছেন বিএনপির পক্ষ থেকে, তাহলে এনসিপি যখন জামাতে গেল তাহলে এনসিপি কে আগে জামাত ছিল? সেটাই বলতেছি না, এনসিপি সম্পর্কে তো বলাই হয়েছে ইয়েরা, এই যে আন্দালিব পার্থ সাহেব বলছে আপনি জেনজি থেকে জামাত হয়েন না। আচ্ছা, আবার এও বলা হয়েছে যে অনেকে গুপ্ত জামাত ছিল, ছাত্রলীগ, ছাত্র শিবির, সে তো আছেই সে আলোচনা, সেই আলোচনা নিয়ে তো কত কথা নাই। আপনি এনসিপি কি জামাত করে বাদ দিতে চান, করেন, সেটা তো অন্য চ্যাপ্টার। আমি বলছি যে আপনি নির্বাচনটা নিয়ে যে কথাটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সব করছে, আপনি বলেন তো মীর কাসেম সাহেবের ছেলে আরমান, উনি এমপি হয়েছেন না? মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে এমপি, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এমপি, এরা কি সবাই পপুলার যে এরা সব এমপি হয়ে গেল? সবাই যে গোটা দেশ জামাত বিরোধী, স্বাধীনতা বিরোধী, তার মানে কি? ওই যে রেজওয়ানা সাহেব বলছেন, সৈয়দা রেজওয়ানা, যে আমরা উগ্রবাদী, তাহলে এই যে যাদেরকে নিয়ে আসছে গণভোটের কিন্তু আবার 10 লাখ ভোট বাতিল হয়েছে পরে। এটা কখনো হয় নাকি যে 2টা গেজেট হয়, একটা গেজেটে আপনি যা ভোট পাইলেন তারপরে 7 দিন পরে আরেকটা গেজেট দিয়ে বললেন 10 লাখ ভোট বাতিল হয়ে গেছে, তাইলে আপনি ভোটটা বিতর্কিত হয় না? তাইলে ত্রুটিগুলো খালি এই সব জায়গায় হইলো নাকি এই যাদেরকে পাশ করানো হইলো তাদেরকে দিয়ে কি আপনার যন্ত্রণা লাঘবের অথবা ব্যথা লাঘবের নির্বাচন করছে কিনা, এদেরকে নিয়ে শঙ্কিত কিনা দেশ? নাইলে আপনি যাদেরকে আমরা রাজাকার হিসেবে মৃত্যুদণ্ড দিল ঠিক তাদের সন্তানগুলো সবাই পাশ করে আসলো। আপনি ভালো করে লক্ষ্য করে দেখছেন সেটা? তাহলে আপনি কিভাবে কি বুঝবেন যে কোন ডিজাইনে চলছে দেশ, কিভাবে চলছে? আসিফ মাহমুদ যদি বলে ডিপ স্টেটের কথা, তাকে কি একবারও প্রশ্ন করা হয়েছে ডিপ স্টেট কারা, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন দিল যে তোমরা থাকতে পারলা না 29 সাল পর্যন্ত, এগুলো মানলে? তাহলে এখন যারা আসছে তারা কি তোমরা পারলা না বলে এখন যারা আসছে তারাও কি ডিপ স্টেটের শর্ত মাইনে আসছে? শর্তগুলা কি কি আমরা কি আদৌ জানি? আমরা কিন্তু জনগণ সবসময় অন্ধকারের মধ্যে। একটু জানতে চাই যে রাশিয়া থেকে তেল কিনতে হলে যুক্তরাষ্ট্রের আসলে পারমিশন প্রয়োজন কেন? অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তির কারণে কি? এই আমি জানি না, যদি অন্তর্বর্তীকালীন সরকারের গোপন চুক্তির কারণে হয়ে থাকে, এখন তো সবচেয়ে বেশি জনম্যান্ডেট নিয়ে আমরা আসছি, আমরা চুক্তি বাতিল করে দিলেই পারি। এটা কি চাইলে এখন সম্ভব? কেন সম্ভব নয়? তাহলে আমার সার্বভৌমত্বটা কোথায়? তাহলে ওই সরকারের তো সার্বভৌমত্ব ছিল না, এই সরকারের তো সার্বভৌমত্ব আছে, 2/3 মেজরিটি পেয়েছি। চুক্তিকে যে কোনো সময় বাতিল করা যায়। রিভিউ করবে, আলোচনা করেন, বসেন। আমি বসবো, আমার দেশের স্বার্থবিরোধী মানে চুক্তি যদি হয়ে থাকে আমরা জনমত তৈরি করব। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার একেবারে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে চুক্তি করেছে, এগুলো কি ডিপ স্টেটের আপনি যদি আমাকে প্লেন অর্থে বলেন তাহলে আমি মনে করি অত তড়িঘড়ি করে 12 তারিখ নির্বাচন, 9 তারিখে এই চুক্তিগুলো উনি না করলেও পারতেন। আমি ব্যক্তিগতভাবে আমার
একটা সাধারণ মানুষের মতো মতামত যদি দেই, 12 তারিখ যেখানে একটা নির্বাচন হতে যাচ্ছে সেখানে আপনার এই 9 তারিখের এই চুক্তিটা তার করা ঠিক হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার করলো, এই সরকারকে এত কোঅপারেট কারা করলো, কিভাবে পারলো, সেটা কিন্তু একটা প্রশ্ন। কারণ আমরা তো পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে দুই দলের সাথে আলোচনাও সেটাই আমি আসতেছি। পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিএনপি এবং জামাত, পার্টিকুলার নাম বলছেন। জি। আচ্ছা, সেটা কিন্তু জামাত ডিনাই করছে। জামাত বলছে আমাদের সাথে এরকম কোনো আলোচনা হয় নাই। মানে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তখন জানতে চাওয়া হয়েছিল, মানে জামাতের পক্ষ থেকে কেন তিনি এই কথা বললেন? সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু জামাত তো ডিনাই করলো, সেটা তো পররাষ্ট্রমন্ত্রী। আমি ডিনাই যদি করে তাহলে অবশ্য তো জানতে চাওয়া উচিত যে আপনি কেন এই প্রশ্নটা করলেন। না, এটা তো সবারই প্রশ্ন করা উচিত। বিএনপি জামাত দুইজনেরই বলা উচিত আপনি এটা কেন বলছেন। আর যদি তারা বইলে থাকেন তাহলে পররাষ্ট্রমন্ত্রী বলতে হবে তোমরা বলছিলা। বিএনপি থেকে এই বিষয়ে কোনো উদ্ধৃতি কিন্তু আমি তো সেটাই বলতেছি। আমি তো আপনাকে ব্লেম দিলাম, আপনি তো জামাত তো বলে দিল যে আমি বলি নাই, আমার সাথে আলাপ হয় নাই। আমরা তো বিএনপির তরফ থেকে সেই একই জিনিস চাই এবং তারপরে তাকে ধরা হোক। এক, দুই হচ্ছে এই যে আপনি এই তড়িঘড়ি করে আর যদি চুক্তি করছেন সম্মতি নিয়ে করছে, আর যদি আপনি জেনুইনভাবে আসেন তাহলে আরেকটা হিসাব আছে। উনি তো তত্ত্বাবধায়ক সরকার ছিলেন না, আমরা মুখে তর্ক যতই করি, উনি তো তত্ত্বাবধায়ক সরকার ছিলেন না, উনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, এর মাঝখানের সময়টা উনি পূর্ণাঙ্গ সরকার, সেই হিসেবে উনি করতে পারেন। কিন্তু আমি যদি রাষ্ট্রের কথা চিন্তা করি, রাষ্ট্রের 3 দিন পরে নির্বাচন, এটা চিন্তা করি, তাহলে তড়িঘড়ি করে এই চুক্তিটা করা ঠিক হয় নাই। এবং আমার কাছে মনে হয় যে এই যে বর্তমানে আজকে যারা দেশ চালাবে তারা একটা বেকায়দায় পড়বে। কারণ আমেরিকার মতো একটা দেশের সাথে একটা চুক্তি করে গেছে ওই সরকার, সেটাকে রিভিউ করে তারপর এটা কি করতে পারবে না পারবে। আমার কাছে মনে হয় জনগণকে সাথে রেখে এবং সব দলকে সাথে রেখে সরকারকে এই বিষয়ে সামনের দিকে ধন্যবাদ এগোতে আপনাকে। হবে। জনাব রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছে এবার একটু আসতে চাই। সংসদ সদস্য আমির হামজা একটু ওয়াজে কিন্তু তিনি নারীদের নিয়ে একটি বক্তব্য দিয়েছেন এবং বডি শেমিংয়ের মতোই একটা বক্তব্য দিয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? মানে একজন আইন প্রণেতা যিনি সংসদ সদস্য, তিনি কথাবার্তা বলতে গেলে কেন সতর্ক হবেন না? যা ইচ্ছা তাই কি বলা যাবে? ওই যে সারাদিন রাত কিসেতে বসে যেন খাবার খেয়েছেন আর দিনের পর দিন মিটিং করেছেন, সংস্কার কমিশন নাকি যেন কি, কিন্তু সেখানে না আরে ওই যে মিটিং হলো না ঐক্যমত্য কমিশনে, সারাদিন রাতই করেছেন, কিন্তু সেখানে ন্যূনতম একজন সাংসদের যে যোগ্যতা কি হবে বা একজন সাংসদ কি কথা বলতে পারবেন, কি বলা উচিত না, সে বিষয় নিয়ে কোনো আলাপ হয়নি। আমির হামজা কি এবারই প্রথম বলেছেন? আমির হামজা কি এর আগে, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি বা পরিবারে এখনো পড়াই, হ্যাঁ, সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে উনি মন্তব্য করেছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালবেলায় উঠে মদ দিয়ে নাকি কুলি করে, দাঁত ব্রাশ করে, হাত মুখ ধোয়। তখন তো তিনি সংসদ সদস্য ছিলেন তখন না, তিনি সংসদ সদস্য, কিন্তু এই কথাটা উনি একটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেছেন এবং যেই দল থেকে বলেছিলেন সেই দল থেকে ওনাকে সতর্ক করা হয়েছিল। আচ্ছা, এবার একটা এটা থেকে ওই যে রাজ্জাক ভাই বললেন না যে এই সংসদে এমন লোকজন এসছে, শব্দটা উনি বলেছেন রাজাকার, তারা তো সন্তান, এটা তো প্রমাণিত। আপনি দেখেন না কেন এই সংসদে জাতীয় সঙ্গীত হয়, তারা বসে থাকে, সবাই শুনে কিন্তু তারা শুনে না। আমাকে এরকম, আমি একজনকে দেখলাম, আল্লাহ জানে উনি যদিও বিএনপি সমর্থিত, উনি গুপ্ত কিনা বলতে পারবো না, তিনি বলছেন যে সাউন্ড বক্সের কারণে শোনা যাচ্ছিল না। বুঝলাম সাউন্ড বক্সের কারণে শোনা যাচ্ছিল না, সংসদে তো ধোয়া ছিল না। রাজ্জাকি ভাই, একটা বিশাল 270 জন যখন দাঁড়ায় যায় আর আমরা এইদিকে 70 জন বসে কি চোখেও দেখছিলাম না? হ্যাঁ, এই জিনিস আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আসেন এই সংসদে, আমি আমির হামজা পরে আসতেছি, আমি বর্তমান স্পিকার মহোদয়ের খুবই দৃষ্টি আকর্ষণ করছি। এই সংসদে চট্টগ্রাম 1 আসনের বিএনপি নির্বাচিত প্রতিনিধি নুরুল আমিন সাহেব, তিনি বলেছেন শফি সাহেব কোড অ্যান্ড কোড সংসদে রিভাইজ করে দেখা যেতে পারে, রিউন করে দেখা যেতে পারে। শফি সাহেব এবং বাবু নাগরীর কাছে উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোড অ্যান্ড কোড শাহবাগী এবং নাস্তিকদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য। এই ধরনের অশালীন শব্দ সংসদে ব্যবহারের ক্ষেত্রে মাননীয় স্পিকার মহোদয়, প্রধানমন্ত্রী বলেন যারা আছেন, এটি জাতীয় সংসদ, সেটি এক্সপাঞ্জ করা খুব জরুরি ছিল। রাস্তার বক্তব্য সংসদে যেতে পারে না। রাস্তার বক্তব্য যদি সংসদে যায়, রাস্তার মানুষ যদি, একদম সহজ করে বলি, রাস্তা বলতে আমি বলছি আপনি জনপথে যে আলাপটা করবেন সেটা জনপথের আলাপ, ঠিক আছে, সেটা সংসদের আলাপ না, তার আলাপ হবে ভিন্ন। সেটি আগে
ঠিক করা খুব জরুরি। আমি এটা বিনীত অনুরোধ করছি। এবার আসেন আপনার আমির হামজা প্রসঙ্গে। আমির হামজা উনি কি না বলেন, আপনি অদ্ভুত তো, ফেনা তুলে দিলেন মমতাজের গান শোনা নিয়ে, মমতাজেরই করে। আপনি এখন কি শুনবেন? এখন সংসদে কি শুনবেন? এখন সংসদে কি রাশ্মিকা মান্দানা শুনবেন? এগুলো যৌক্তিক কথা না তো। উনি বলছেন আমার চারপাশে, ডান পাশে, বাম পাশে কি জঘন্য শব্দ, ভুরিয়ালা। উনি রুমিন ফারহানা, ইশারা ফারজানারা, পুতুল যে আছেন তাদেরকে নিয়ে বলছেন যে ওনারা কি ভাববেন, কি অশালীন। উনি তো একজন সাংসদ, ওনাকে তো বুঝতে হবে। বিবিসি 23শে ফেব্রুয়ারি রিপোর্ট, 23শে ফেব্রুয়ারি, এক মাসও হয়নি, রিপোর্ট করেছেন ওনার নামে। উনি মোরাল পুলিশিং করেছেন রোজার সময়। ক্যারাম বোর্ড খেলতে দিবেন না কি আমির হামজা, ক্যারাম বোর্ড খেলতে দিবেন না, টেলিভিশন দেখতে দিবেন না চায়ের দোকানে বসে। বিবিসি রিপোর্ট। আমাকে বলেন, একজন সাংসদ যখন এইভাবে মোরাল পুলিশিং করে, এই ধরনের অশালীন কথা বলে, তখন এই বিরোধী দলের যারা আছে তারা কি আসলে সেটিকে অ্যাড্রেস করা তাদের দায়িত্ব না? এটা কি তাদের দায়িত্ব না? এটাতে নিয়ে তো অভিযোগ উত্থাপন করা উচিত, এই কারণে যে আপনি তো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে মানে পারবেন না। বারবার কেন তার বিরুদ্ধে কেন এমন বিতর্ক উঠছে? এটা আমার কাছে মনে হয় এগুলো ইমব্যালেন্সড হয়ে গেছে না, মানে যা না তা হইছে, বুঝছেন? যা না তা যদি হয়, আর সবচেয়ে বড় আপনি কথা- যদি, আমি একটু ইন্টারাপ্ট করি, আমরা তো এই সংসদটা তো নতুন দেখি না। আমরা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমরা ব্যক্তি লেভেলে যাচ্ছি না। আমরা এই পার্লামেন্টারি দেখছি, এই তোফায়েল আহমেদ, এই তারপরে কি সুনীত সেনগুপ্ত, সালাউদ্দিন কাদের চৌধুরী, মওদুদ আহমেদ, তারপরে আপনি এই হাফিজ সাহেব, পুরনো সাংবাদিক, মানে সাংসদ, এই ফখরুল ইসলাম আলমগীর বল, আমরা দেখছি তো অশালীন শব্দ আমরা পাই নাই। এই সমস্ত, এই যে সাকা চৌধুরী যাকে বলি আমরা, আপনি জানেন একটা জঘন্য একটা ডায়লগ ছিল তার। জঘন্য ডায়লগ থাকুক, আবার কৌশলীও ছিল। স্পিকারকে জিজ্ঞেস করছে, মানে স্পিকার, সংসদে কি কেউ চোর বলা যাবে? স্পিকার বলে যে না, যে আমি তাকে তাহলে চোর তাহলে আমি বললাম না। আবু রাজ্জাকি সাহেবের চোর বললাম না। মানে আমি বলছি এটার ভিতরে কিন্তু একটা ইন্টেলেকচুয়াল বিষয় আছে। চোর বললাম না স্নিগ্ধাকে, চোর বললাম না আমাকে, রাজ্জাকিকে। আর এখন যে সমস্ত ভাষা ব্যবহার হয়, এটা আমরা ডেটোরিয়েট করছি। জি, আমরা অনেক ধন্যবাদ নিম্নে আপনাকে। আমি চলে গেছি ভাই, জনাব এটা বলে মাহবুব লাভ আজিজ, নাই। আপনার কাছে একটু আসতে চাই, এটা আমাদের সর্বশেষ ট্র্যাজেডি। প্রশ্ন নিয়ে আসতে চাই আপনার কাছে। গাং পার হলে মাঝি কোন দুলা ভাই, এমন একটি প্রশ্ন করেছেন হাসনাত আব্দুল্লাহ, মানে আমাদের সংসদ সদস্য। তিনি বলছেন যে, তিনি অভিযোগ করে বলছেন বিএনপি সংবিধানের অজুহাত দিয়ে নানা আদেশ দিচ্ছে এবং নিষিদ্ধ করছে। মানে এই কথার প্রেক্ষিতে তিনি এই কথা বলেছেন। তার এই বক্তব্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই হাসান আব্দুল্লাহ সাহেবের কথায় আসার আগে আমি এই যে আলাপগুলো হলো তার ব্যাপারে আমার একটু বক্তব্য আমি দিয়ে নিই। একটু ছোট করে জানতে চাই। অবশ্যই সৈয়দ রিজওয়ানা হাসান যেটা বলেছেন সেটা আসলে যে ঠাকুর ঘরে কে এলে কলা খাইনার মতো। তো আকবরিয়ে উনি কেন বলতে গেলেন যে উগ্রবাদীদের ব্যাপারে? তাকে তো এই বিষয়গুলো নিয়ে তো আমরা বুঝতেই পারছিলাম যে অন্তর্বর্তী সরকার এই সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিচ্ছে, এটা তো দেখাই যাচ্ছিল। তারপরে যখন উনি বলতে গেলেন, তার মানে ওই ঠাকুর ঘরে কে রে। এবং আপনি দেখুন যে সাখাওয়াত সাহেবের যে বিষয়গুলো, তিনি যখন স্নাইপার বুলেটের কথা বলছেন, তারপরে সাজিব মাহমুদ, আসিফ ভুইয়া যখন ডিপ স্টেটের কথা বলছেন, এই সকলের কথাগুলো, কিচেন ক্যাবিনেটের কথা আসছে, সব কিছু থেকে মনে হয় যে তাদের মধ্যে আসলে ক্ষমতার দীর্ঘদিনে থাকবার একটা বাসনা ছিল। সেই বাসনাটি তারা শেষ পর্যন্ত জনগণের অভিপ্রায়, তারা তো বলেছে যে 29 সাল পর্যন্ত তাদেরকে থাকতে বলা হয়েছিল, তাহলে তারা কেন থাকলেন না? তারা তো পারেনি, কারণ এটা তো মানুষের যে একটা সবচেয়ে বড় কথা, তো মানুষের আকাঙ্ক্ষা, যে কারণে শেখ হাসিনাও জোর করে পারেনি। জোর করে তো আসলে ক্ষমতায় থাকা যায় না, সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু যেটা হয়েছে এই মাঝখানে, যে রাজ্জাকি ভাই অনেকে নাম বললেন না, যে গুরুত্বপূর্ণ পার্লামেন্টারিয়ান, এই পার্লামেন্টারিয়ান সিস্টেমটাকেই তারা ধ্বংস করে দিয়ে গেছে। তারা এমন কিছু, আপনি একটা ক্যাবিনেট বলেন না, যে যারা বিরোধী দল আজকে দায়িত্বে যারা আছে, একটা ক্যাবিনেট যদি বানানো যায়, কি অবস্থা হবে এই সমস্ত মন্ত্রীদেরকে দিয়ে বানালে? তার মানে তাদের পররাষ্ট্র নীতি হবে। আমরা নির্বাচনের আগের থেকেই কিন্তু বলছি যে একটা দল তৈরি হলো, এনসিপি তাদের গঠনতন্ত্র ঘোষণাপত্রই তো ঠিকমতো দিল না। তাদের রাজনৈতিক লক্ষ্য কি? তারা কোন ধরনের রাজনৈতিক বিধি ব্যবস্থায় বিশ্বাস করে? আজকে যে হাসনাত আব্দুল্লাহ, আপনি যে প্রশ্নটা করলেন, গাং পাড়ালে মাঝি কে, মাঝি কোন দুলা হ্যাঁ, ভাই? তাহলে গাং তো আসলে তারাই পেরিয়েছে, এবং মাঝি তারাই চিনতে পারছে না, এবং সেই কারণেই তারা এইসব কথাবার্তা বলছেন। কারণ এত দ্রুত গতিতে যখন গাংটা তারা পেরিয়ে গেছেন, তারা দেখতে পাচ্ছেন যে সমাজে আরো কিভাবে বিভাজনটা তৈরি করা যায়, সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশকে সমাজের বাইরে রেখে
আরও যদি 5, 10, 15 বছর থেকে যাওয়া যায় তাহলেই কিন্তু তারাও একটু রেক্টিফাইড হবে, আমির হামজাও তখন হয়তো অনেকখানি শুদ্ধ ভাষায় কথা বলতে পারবেন। তো এই যে কোশেষ একটা বাংলা শব্দ আছে, এই কোশেষ থেকে আটকে দেবার জন্যই আসলে আমরা শুভবুদ্ধির উদয় চাই জাতীয় সংসদে, যে এখানে মানুষের কথা বলা হোক, মানবাধিকার, গণতন্ত্র, জবাবদিহিতা, যেই কারণে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে সেইগুলো কিন্তু এখানে উপেক্ষিত এখনো। ধন্যবাদ এবং ওইগুলো যখন কথা উঠবে তখন আর এই কাগুজি আইনের কথা আসবে না সামনে। ধন্যবাদ আপনাকে। যাবার আগে 1 মিনিট সময় দিতে চাই। জনাব রেজিনা করিম স্নিগ্ধা, শুভ বুদ্ধির উদয় হবে কবে আমাদের? যেদিন আপনি দেশকে ধারণ করবেন, মুক্তিযুদ্ধকে ধারণ করবেন এবং সত্যিকার অর্থে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করবেন। গদি চর্চা এবং গদি দখল যখন আপনার মূল উদ্দেশ্য হবে না। সংকটটা ঠিক এখানে হয়েছে। গাংপারের কথা যে বলছেন, গাংপার করে প্রথমেই আদিবাসীদেরকে বাদ দিয়ে দিয়েছিলেন, গাংপার করে প্রথমে মেয়েদেরকে বাদ দিয়ে দিয়েছিলেন, গাংপার করে প্রথমে প্রগতিশীল মুক্তিযুদ্ধকে, বামপন্থী সকলকে বাদ দিয়ে দিয়েছিলেন। এই যে গাংপার হয়ে যে বাদ দেওয়ার টেকনিক আপনারাই তো শুরু করেছিলেন। গাংপার করেই তো আপনারাই হয়ে গেলেন জুলাই যোদ্ধা। আরে আমাদের কথা বাদ দেন, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা সমানে মারা গেছে, তারা কোথায়? যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা মারা গেছে, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা রাস্তা থেকে নেমেছিল, যেই মেয়েরা নেমেছিল, গাংপার হলে মাঝি তুমি কার, এইটা তো আগে উনাদেরকে বুঝতে হবে। এই যেই যারা উনাদেরকে ওই সময় করেছে, তাহলে তখন ব্যাপারটা হয়েছে কি, গাংপার হলে মাঝি না, গাংপার করছি করার জন্য নৌকার নিচে নিজেই তো ফুকা করে রাখছি, যাতে যখন সময় হবে নৌকাটা যেন ডুবে যাবে। গল্পটা যে এখানে। আরেকটা কথা আমি না বলে পারবো না, এই যে বলছেন না 1000 চেষ্টা করা হয়েছে, 1000 চেষ্টা করা আমার বলার দরকার নেই। আপনি ওই যে আমি টেলিভিশনেই তো দেখলাম যে এই নির্বাচন বলেন, ইলেকশন নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা হয়েছে। তখন এত চেষ্টার পরেই এটা খুব কোইন্সিডেন্স মনে হয় না রাজ্জাকি ভাই যখন বললেন যে সকল যারা এরকম রাজাকার ছিলেন বা তাদের সন্তানেরা সকল কোডান কোড রাজাকার শব্দটা তো খুব প্রবলেমেটিক, তাদের সন্তানেরা সব পাশ করে গেল, রাজাক ভাই বললেন না কোনটা সংসদে পাশ করে আসলো। আপনাদের কাছে আমার কাছে এই বিষয়টাকে খুব সাধারণ মনে হচ্ছে। তাহলে কি এটা রিভেঞ্জ ছিল? একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি ছিলেন, হঠাৎ করে ওই যে ছিলেন উনি বের হয়ে গেলেন, বের হয়ে আবার ইলেকশন করে উনি হয়েছিলেন। তাহলে কি এটা পরিকল্পিত প্লটের অংশ ছিল? কি হয়, আমাদের সবকিছু প্রশ্নবিদ্ধ হয়ে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালেই আপনি দিলেন ওই বিচারে দিলেন, তার মানে ওটাকেও ওটাকেই করে দিলেন। না না, এটাই বলতেছি সবকিছু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। ঘটনাটা কি হয়েছে কি মেটিকুলাসলি ডিজাইন করতে যে হঠাৎ করে আবিষ্কার করেছিলেন, হ্যাঁ হঠাৎ করে আবিষ্কার করেছিলেন যে দারুণ কিছু করে ফেলবেন। ছিল তো দারুণ অবশ্যই, কিন্তু কমতে 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 এসে যখন মিলে গেছে তখন আর ডিজাইনটা রূপ পায় না, পাকিস্তান অভিমুখী তখন আর ডিজাইনটা রূপ পায় নাই। আমি দিল্লি না ঢাকা, এখন কি তাহলে কি বিষয় ছিল দিল্লি না ঢাকা? তাহলে কি দিল্লি না করাচি ছিল? এই গল্পটা তো খুব জরুরি। আর পাকিকরণ প্রক্রিয়া শোনেন, বাংলাদেশের কোনো মানুষ যদি বাংলাদেশকে ভালোবাসে, তার রক্তে যদি ভালোবাসা থাকে, পাকিকরণ হবে না, দিল্লিকরণ হবে না, পাকিকরণ হবে না, বাংলাদেশি হতে হবে। এবং সেই জন্য পাকিকরণের মেটিকুলাসলি ডিজাইন প্রজেক্ট আনবেন। হ্যাঁ, আপনি খেতে পারেন না, আপনার বেকার এত বেড়ে গেছে, আপনি চট্টগ্রামের মিরসরাইয়ে এটা কিসের করেছেন, একাডেমিক করে বোমা বানাবেন। হ্যাঁ, কেন বোমা বানাবেন? আজকে পাকিস্তানের দেখেন, এখানে তো সাংবাদিক বসে আছে হিসেবে, পাকিস্তান তার পোর্ট বিক্রি করে দেয় বানানোর জন্য। কি প্ল্যান ছিল? বাংলাদেশকে জঙ্গি কারখানা করার প্ল্যান ছিল নাকি? আফগানিস্তান বানানোর প্ল্যান ছিল দ্বিতীয় দফা? এই প্রশ্ন তো আমাকে করতে হবে। এই প্রশ্নটা তো আমরা তো বাংলাদেশকে চাই। শোনেন ভাই, বাংলাদেশের মানুষ অনেক প্রাণ দিয়েছে, বারবার ধোঁকা খেয়েছে, বারবার প্রতারণার শিকার হয়েছে। আমি বর্তমান গভর্নমেন্টকে বলবো, বা যে যাই বলুক, সাংবাদিক নুরুল কবির বলেছেন যে নাকে চাপা দিয়ে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। আমি সেটা বলবো না, আমি বরং যেটা বলবো, মানুষের হাতে যেই ভোটটা হয়েছে বিএনপি ছাড়া কোনো অপশনই ছিল না যাকে মানুষ ভরসা করতে পারে। আমরা একবার ভরসা করেছিলাম, রাস্তায় গিয়েছিলাম 24-এ, সেখান থেকে ভরসার দূরের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছি। আমার বিনীত অনুরোধ থাকবে, এবার মানুষ
তার মুক্তিযুদ্ধকে বাঁচানোর জন্য, অস্তিত্বকে বাঁচানোর জন্য বিশ্বাস করে দিয়েছেন, কারণ উনি শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের সন্তান, উনি বেগম খালেদা জিয়ার সন্তান, এবং বেগম খালেদা জিয়ার বক্তব্যকেও কিন্তু এত মিসকোট করা হয়। এই যে আরেকটা চলছে ভাই, এটা ক্লান্ত হয়ে গেছে আমার। হয়েছে কি যে আওয়ামী লীগ ছিল, গুজবে লীগ আর গজবে জামাত একসাথে হয়ে গেছে, দুটো একসাথে হয়ে গেছে, গুজবে লীগ আর গজবে জামাত। কেন বলছি আমি আপনাকে বলি, আপনি বেগম খালেদা জিয়া ৭২-এর সংবিধানের যে জায়গাটা এনেছিল, ৭২-এর সংবিধানের যখন সংশোধনী হয়েছিল, পঞ্চদশ সংশোধনী হয়েছিল, তিনি বলেছিলেন পঞ্চদশ সংশোধনী যে হয়েছে ওই সংশোধনীর জিনিসটা জনগণ আসলে মানে নেই, কারণ ওখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে সরিয়ে দেওয়া হয়েছিল পরিবর্তন করতে চেয়েছিলেন, এবং তিনি কিন্তু বলেছিলেন বলা যেদিন হচ্ছে যে পুরো জনগণের সরকার সংবিধানই আসবে তাকে- সেদিন, সেটাকে মিসকোট করা হয়েছে, জি। সেটাকে মিসকোট করা হয়েছে। এই জন্য আমি বলছি যে দয়া করে এই কাজগুলো করবেন না, পরিণতি ভালো হয় না। দিন শেষে আমরা একসাথে থাকতে চাই, একই জায়গায় বসতে চাই, আলাপটা করতে চাই, আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে, এবং বিচার হওয়াটা জরুরি ধন্যবাদ আপনাকে, যে কোনো মূল্যে। ধন্যবাদ আপনাকে। 1 মিনিট সময় আপনাকে দিতে চাই। না, আমি শেষ করে দিচ্ছি। যে আমার শুভ তো- বুদ্ধির উদয় হবে কবে, আপনার কাছেও আমি এই প্রশ্নটাই প্রি রাখতে কন্ডিশন হইলো, আপনি মুখে আমরা যাই বলি না কেন, আমরা যার যার অন্তরটা আমরা জানি। আমার সবার কাছে একটাই প্রশ্ন, আপনি বাংলাদেশি হন, আমি এখানে বসে ডায়লগের দরকার নেই, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন আপনি বাংলাদেশি কিনা। ধন্যবাদ আপনাকে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক